আসসালামু আলাইকুম। আজকে আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটিকে আমি টোটাল 12টা টাইপে ভাগ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং আমরা দেখব যে কোন টাইপ থেকে কতটা প্রশ্ন আসছে, কতগুলো প্রশ্ন আসছে, এর মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন টাইপটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো আমি প্রথম যে টাইপ 1টা এখানে লিখেছি, দেখো, অবস্থান্তর মৌল ও তার সাধারণ ধর্মাবলী। এমনি নর্মালি হচ্ছে আমাদের অনেকগুলো মৌল আছে, যেমন ধরো এস ব্লক মৌল, ডি ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, অ্যান্ড তার ভিতরে হচ্ছে অবস্থান্তর মৌল। সো আমাদের যে বিষয়টা, আমাদের যে টপিকটা ঢাকা ইউনিভার্সিটির জন্য মূলত ডি ব্লক মৌলের আমাদের অবস্থান্তর মৌল যেগুলো আছে সেইগুলো থেকে মূলত ঘুরিয়ে ফিরে কোশ্চেন করে থাকে। বলতে পারো ডি ব্লক মৌলটাই গুরুত্বপূর্ণ। আমাদের এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌলর থেকে আমাদের অন্য টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? আমাদের এখানে যে টাইপের কোশ্চেন আসে সেটা তো আমাদের বোঝাবো। আমাদের এখান থেকে যে ধরনের কোশ্চেন আসে অবস্থান্তর মৌলর হচ্ছে বৈশিষ্ট্য সমূহ, এবং হচ্ছে এখান থেকে আসলে আমাদের কি কি জিনিস হতে পারে, যে প্রশ্নগুলো আমাদের হতে পারে, ক্যাটায়ন অ্যানায়নের জটিল যৌগ গঠন করে কিংবা রঙিন যৌগ গঠন করে, হাবিজাবি, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এইগুলো মূলত করে থাকে। সো আমি তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা মূল বই থেকে কাইন্ডলি অবস্থান্তর মৌল তার বৈশিষ্ট্যগুলো একটু পড়ে রাখবা এবং এই কোশ্চেনটা সলভ করবা, তাহলে আসলে হয়ে যায়। সো আমি প্রথম কোশ্চেনটা যদি দেখে খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটা কি বলা হচ্ছে, প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে যে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি M3+ আয়নে 5টি ইলেকট্রন 3D সাবশেলে অবস্থিত। M3+ আয়নটি কি হতে পারে? খেয়াল করো ভাই, আমাদের দুইটা ক্লু দেওয়া রয়েছে। একটা ক্লু হচ্ছে M যেটা, সেটা হচ্ছে 3+ আয়ন হবে এবং তার 5টি ইলেকট্রন ডি অরবিটালের সাবশেলে থাকবে। তাহলে 5টা ইলেকট্রন ডি অরবিটালে থাকতে হবে এবং সে হচ্ছে 3+ হতে হবে। তো এরকম আসলে কখন হয়? আমরা যদি একটু খেয়াল করি ভাই, আমরা যদি ইলেকট্রন বিন্যাসের দিকে যাই, আমরা সবাই জানি যে আর্গন পর্যন্ত হয় 18। দেখো 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, এরপরে আমাদের যে ইলেকট্রনটা যায় 3d, তারপরে হচ্ছে 4s। তো 4s আমি ফিল আপ করবো আগে। সো কেন ফিল আপ করে আগে এটা তোমরা সবাই জানো আবহাওয়া নীতি অনুসারে। সো দেখো 3p6 আর এখানে 4s স্কোয়ার, আমি যদি এইটুকু হিসাব করি টোটাল আসলে কতটুকু হচ্ছে দেখো তো ভাই, এখানে আমাদের এই পর্যন্ত কত হয়, এই পর্যন্ত হয় হচ্ছে 18 আর এই পর্যন্ত হয় 20, রাইট? অ্যান্ড আমাদের বলা হচ্ছে আমাদের ডিতে অ্যাকচুয়ালি কতটা থাকা লাগবে। দেখো ডিতে আমাদের অ্যাটলিস্ট মানে কোনো একটা মৌল আছে সেইটাকে যদি আমি 3+ করি, 3+ করার পরে আমার ডিতে 5 থাকা লাগবে। সো এটা আমাদের বলা হচ্ছে। তো ভাইয়া আমি যখন এখানে বলবো 3+, ধরো এম একটা, এটা হচ্ছে M+, এটা হচ্ছে এম এর আমি ইলেকট্রন বিন্যাস করতেছি। এখন যদি আমি 3+ করি, এর মানে আসলে কি বোঝায় জানো? এর মানে বোঝায় একদম সর্বশেষ কক্ষপথ থেকে আমাদের যে ইলেকট্রনটা আছে সেটা অপসারণ করা লাগবে, মানে যেটার সংখ্যা সব থেকে বেশি। এখানে দেখো সবচেয়ে বেশি সংখ্যা 4। সো 4 থেকে আমাদের দুইটা ইলেকট্রন আগে সরে যাবে। সো যদি দুইটা সরে যায় তাহলে আমাদের আরেকটাও সরা লাগবে, যেহেতু 3+ দিয়েছি আমাদের আরেকটাও সরা লাগবে। তার মানে আমাদের যখন এখানে 3d5 লিখবো, তার মানে মূলত আমাদের 4s স্কোয়ার থেকে একটা সরবে আর 3d1 থেকে একটা যাবে। সো আমি যদি এই জায়গাটা 6 দিয়ে দিই, খেয়াল করো, আমি যদি এই জায়গাটা 6 দিয়ে দিই, এখন আমি যদি M3+ করি তাহলে দেখো M3+ করার পরে আমি যদি M3+ করি তো এতটুকু সেম থাকবে। দেন এখানে কি থাকবে? 3d5। যদি 3d5 করি তাহলে দেখো ভাই, আমি যদি 3d5 করি তাহলে আমাদের এখানে একটা সরেছে, এখানে দুইটা সরছে। সো তুমি যদি একটু লক্ষ্য করো যে এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা, আর 3টা সরছে। সো 3+ কিন্তু আমি এখানে লিখেছি। তাহলে আলটিমেটলি এই যোগটা আসলে কি ছিল খেয়াল করো তো, যে এতটুকু হচ্ছে 18, এতটুকু হচ্ছে 20 আর এখানে হচ্ছে 6। তো 20 আর 6 কত হয়? 26। সো 26টা কিসে হবে? 26টা কি হবে? 26 মানে কি? আয়রন মানে কি? 26 না, আয়রন হচ্ছে আয়রন 3+, মানে তোমার হচ্ছে ফেরিক আয়ন। এটা কি আয়ন? ফেরিক আয়ন, ফেরাস না, এটা ফেরিক আয়ন। সো আমরা স্পষ্টভাবে বলতে পারি এটা আসলে আমাদের হবে হচ্ছে আয়রন, রাইট? আই গেস তোমরা বুঝতে পারছো বিষয়টা। নেক্সট কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো বলা হচ্ছে যে এই যে জটিল যৌগটির অবস্থান্তর ধাতুটির সন্নিবেশ সংখ্যাটি কত? অবস্থান্তর ধাতু আসলে কোনটা? অবস্থান্তর ধাতু আমাদের এইটা একটু চিন্তা হবে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে
কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি এরকম কাঠামো আসে, D1 থেকে D9 কাঠামো আসে, যদি এটা এরকম কোনো কাঠামো আসে ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ কক্ষপথে যদি আমাদের D1 থেকে D9 থাকে, কেবলমাত্র তখনই আমরা বলতে পারি সেটা অবস্থান্তর মৌল। তো এইটা কি অবস্থান্তর মৌল না? দেখো তো, এটা কিন্তু আমাদের অবস্থান্তর মৌল, কারণ সর্বশেষ কক্ষপথে D6 আছে। সো যদি কখনো এমন হয়ে যায় D0 অথবা D10, তাহলে সেই দুইটা ব্যতীত বাকি সব অবস্থান্তর মৌল। সো D0 কিংবা D10 এটা কিন্তু অবস্থান্তর মৌল আসলে এক্স্যাক্টলি হতে পারে না। আমাদের D1 থেকে D9 হলে অবস্থান্তর মৌল হয়, D0 এবং D10 হলে অবস্থান্তর মৌল হয় না। সো আমি তোমাদের একটা শর্টকাট টিপস বলে দিই। 21 থেকে 30 পারমাণবিক সংখ্যা পর্যন্ত স্ক্যান্ডিয়াম 3+ এবং জিঙ্ক 2+, এই স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ব্যতীত বাকি এর ভিতরে যা থাকবে সব অবস্থান্তর মৌল। জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম আসলে অবস্থান্তর মৌল নয়, কারণ এদের সর্বশেষ কক্ষপথে D0 অথবা D10 থাকে। এটা একটু মাথায় ঢুকাই রাখবা, ঠিক আছে? D0 অথবা D10 থাকে। তাহলে স্ক্যান্ডিয়ামের পরে যা আছে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ যা কিছু আছে সব কিছু আলটিমেটলি আমাদের অবস্থান্তর মৌল। কোবাল্ট মানে 27, সো সেই ক্ষেত্রে আমাদের অবস্থান্তর মৌল। সো পারমাণবিক সংখ্যা 21 আর পারমাণবিক সংখ্যা 30 এই দুইটা আসলে অবস্থান্তর মৌল নয়, বাকি এর ভিতরে যা আছে সব অবস্থান্তর মৌল। কাজে আমি বুঝতে পারছি কোবাল্ট আসলে এখানে অবস্থান্তর মৌল। এখন বলা হচ্ছে এই অবস্থান্তর মৌলটির সন্নিবেশ সংখ্যা আসলে কত? সো সন্নিবেশ সংখ্যা বের করার জন্য, রিটেনে অ্যান্সার করার জন্য অনেক সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়, জিনিসটাকে ভালোভাবে বোঝানো যায়। বাট যেহেতু MCQ আমি করতেছি, তার মানে আমার টার্গেট থাকবে যে আমি কত অল্প সময়ে এই MCQটা অ্যান্সার করে আসতে পারবো। সো আমি তোমাদের একটা শর্টকাট টিপস শেখাই দিই আসলে এটা কীভাবে বুঝবো। সো তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা, আমাদের ব্র্যাকেটের ভিতরে যেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, ব্র্যাকেটের ভিতরে তোমার অবস্থান্তর মৌল ব্যতীত বাকি যে লিগ্যান্ডগুলো থাকে, লিগ্যান্ড বলতে কি অ্যামোনিয়া, পানি, এইগুলো লিগ্যান্ড। সো এই যে লিগ্যান্ডগুলো থাকবে, লিগ্যান্ডের পরমাণুর যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো যোগ করে দিলে আমরা সন্নিবেশ সংখ্যা পেয়ে যাই। কীরকম দেখো, আমাদের এখানে 4টা NH3 আছে, 2টা পানি আছে। এই যে লিগ্যান্ডগুলো যোগ করে দাও, লিগ্যান্ডের সংখ্যাই টোটাল লিগ্যান্ডের সংখ্যাই হবে এই জটিল যোগের সন্নিবেশ সংখ্যা। সো সন্নিবেশ সংখ্যাটি হবে আসলে অ্যাকচুয়ালি 4+2, দ্যাট মিনস উত্তর হবে C নম্বর। কথা কি বুঝছো না বোঝো নাই? কোশ্চেনটা আসলে ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে এবং 18-19 সালে কিন্তু এই টাইপ থেকে আসছে এবং 16-17 সালে আসছে, এরপরে কিন্তু আর আসে নাই। সো 21 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। সো আমি আবার বলি, দেখো আমি বলতেছি ব্র্যাকেটের ভিতরে, থার্ড ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের বাইরে কি থাকলো না থাকলো আমার দেখার বিষয় না। আমি বলতেছি ব্র্যাকেটের ভিতরে অবস্থান্তর মৌল ব্যতীত বাকি যে জিনিসগুলো থাকবে সেটাকে আমরা লিগ্যান্ড বলে থাকি। এই লিগ্যান্ডের পরমাণুর সংখ্যাগুলো যোগ করে দিলে আমরা সন্নিবেশ সংখ্যা পেয়ে যাই। সো পরমাণুর সংখ্যা কই থাকে? নিচে থাকে। সো এখানে 4টা অ্যামোনিয়া, এখানে 2টা পানি। সো আমি যদি 2টা যোগ করে দিই 4+2, তাহলে উত্তর হবে 6। আমাদের না বুঝে থাকি তাহলে আমরা পরের আরেকটা কোশ্চেন দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারি। একই টাইপের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি আরেকটা দিয়েছে। কেমন দেখো, বলা হচ্ছে যদি সন্নিবেশ সংখ্যা 4 হয় তাহলে জটিল যৌগটি কোনটা হবে? জটিল যৌগটি কোনটা হবে? আমি তোমাকে বলছি থার্ড ব্র্যাকেটের ভিতরে খেয়াল করবো, থার্ড ব্র্যাকেটের বাইরে কি আছে না দেখার দরকার নাই। পরমাণুর সংখ্যা তাহলে কত হতে হবে? 4 হতে হবে। পরমাণুর সংখ্যা কত হতে হবে? 4 হতে হবে। সো এখানে খেয়াল করো, এখানে কত আছে পরমাণুর সংখ্যা? 6। থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে রয়েছে আয়রন। আয়রন ভাইয়া কি? আয়রন তো তোমার অবস্থান্তর মৌল। সো অবস্থান্তর মৌল ব্যতীত যেটা রয়েছে সেখানে কি রয়েছে? 6। তাহলে এটা হবে না। ব্র্যাকেটের বাইরে ক্লোরিন রয়েছে, ওটা হিসাবের ভিতরে নিয়ে আসবে না। ভিতরে আয়রন রয়েছে, এটা অবস্থান্তর মৌল, ওটা বাদ। তাহলে পানি রয়েছে, পানির এখানে 6 রয়েছে, এটার সন্নিবেশ সংখ্যা 6। দেন কোবাল্টেরও 6। অ্যামোনিয়ার এখানে রয়েছে, দেখো এখানে কপার রয়েছে, কপার অবস্থান্তর মৌল। সো অবস্থান্তর মৌলর ক্ষেত্রে দেখো কপার অবশ্য, হ্যাঁ কপার অবস্থান্তর মৌল, কপার 2+, কপার 2+ ক্যাটায়ন হিসেবে আমরা যখন হিসাব করবো তখন অবশ্যই। সো এখানে দেখো 4টা আছে। সো এটা কি হবে? আমাদের সন্নিবেশ সংখ্যা হবে 4। সো অ্যান্সার হবে D নম্বর। আই গেস তোমরা বুঝতে পারছো, আমি এখানে না লিখে তোমাদের বোঝাই দিতে পারলাম বিষয়টা। এখন যে কোনো ম্যাথ যদি সন্নিবেশ সংখ্যা দিয়ে যদি আসে তোমরা পারবা না, জাস্ট কী করবা? থার্ড ব্র্যাকেটের বাইরে হিসাব করবা না, থার্ড ব্র্যাকেটের ভিতরে অবস্থান্তর মৌল ব্যতীত যে জিনিসগুলো থাকবে সেই পরমাণুর সংখ্যাগুলো যোগ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাই। নেক্সট কোশ্চেনটা যদি দেখি, নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন? জলীয় দ্রবণ বর্ণহীন। তো এখানেও আসলে ওই অবস্থান্তর মৌলের ব্যাপার স্যাপারগুলো চলে আসে। আমি তোমাদের আবার বলি একটু, যদি কোনো মৌল যদি এমন হয় যে তার শেষ কক্ষপথে বা ক্যাটায়নে আমরা দেখি যে আসলে D0 এবং D10 আছে, এই দুইটা অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল যদি না হয় সেটা আসলে কি হয়? জলীয় দ্রবণে বর্ণহীন হয়ে যায়। আমি আবার বলি,
যদি ডি নট এবং D10 হয়, দ্যাট মিনস আমি এই দুইটার কথা আবার বলতে পারি। স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা বর্ণহীন হয়, কারণ এদের অরবিটালগুলো পূর্ণ থাকে অথবা শূন্য থাকে, অরবিটালগুলো পূর্ণ থাকে অথবা শূন্য থাকে। যেহেতু অরবিটালগুলো পূর্ণ থাকে বা হচ্ছে তোমার ফাঁকা থাকে, সেই জন্য আমরা এটাকে বলতে পারি এগুলো আসলে বর্ণহীন হবে। সো আমি যদি একটু খেয়াল করি নিকেলের ক্ষেত্রে কিন্তু 28। সো আমরা কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু ডিতে আমরা ডি নট কিংবা মানে D0 কিংবা D10 পাই না। আবার আয়রনের কথা যদি বলি, আয়রনের ইলেকট্রন বিন্যাস করেই দেখলাম, সো এখানে কিন্তু হচ্ছে না। কপার 2+ কিন্তু আমাদের D9 থাকে, সো সেক্ষেত্রে কিন্তু পাচ্ছি না। কিন্তু জিঙ্ক 2+ করলে কিন্তু আমাদের সর্বশেষ কক্ষপথে আমাদের D10 থাকে। যেহেতু D10 থাকে তাই আমি বলতে পারি এটার উত্তর হবে, আলটিমেট যে উত্তরটা সেটা হচ্ছে ডি নম্বর। কোশ্চেনটা আসছিল কুমিল্লা বোর্ডে 17 সালে, প্রথমে আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালের কোশ্চেনটা পরে কুমিল্লা বোর্ডে দিয়েছিল। আমরা যদি নেক্সট কোশ্চেনটা যদি দেখি, দেখো নেক্সট কোশ্চেনটা কি বলা হচ্ছে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 18। আর্গন পর্যন্ত আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18। তার মানে থার্ড ব্র্যাকেটে আর্গন দেওয়া মানে বোঝা যাচ্ছে 18, আর এখানে 2, 18 আর 2 20, আর এখানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 20 আর 8 28 বোঝা হচ্ছে, এটাকে বোঝা যাচ্ছে 28, তার মানে 28 মানে হচ্ছে নিকেল। সো এই জিনিসটা হচ্ছে নিকেল। বলা হচ্ছে নিকেলের ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি একটি কি? আসলে নিকেল তাহলে কি বৈশিষ্ট্য আসলে এখানে হবে সেটা আমাদের দেখার বিষয়। এখানে বলা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। ভাই নিকেল কি এস ব্লক হতে পারে কখনো? এটা তো ডি ব্লক মৌল, রাইট? অ্যান্ড দেন হচ্ছে দেখো বলা হচ্ছে অ্যালকালি মেটাল হবে কি? এটা তো অ্যালকালি মেটাল হবে না। দেন আমাদের বলি অ্যালকালাইন আর্থ মেটাল, এটাও কি হবে? মৃৎক্ষার হচ্ছে এগুলো? বলো, হচ্ছে না। এগুলোর বৈশিষ্ট্য তো বহন করে না সে। আর একটা পয়েন্টে থাকে এ ট্রানজিশন এলিমেন্ট। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর, অবস্থান্তর মৌল, রাইট? ট্রানজিশন এলিমেন্ট মানে এই জিনিসগুলো কি করে? তোমার ইলেকট্রন ট্রান্সফার হওয়ার সুযোগ থাকে। ইলেকট্রন কি করার সুযোগ থাকে? ট্রান্সফার হওয়ার সুযোগ থাকে। বুঝতে পারছো বিষয়টা? সো এই ক্ষেত্রে আমাদের জিনিসটা কি বলতেছি, যে ডি ব্লক মৌলের যে বৈশিষ্ট্য আছে তার ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা ট্রানজিশন এলিমেন্ট। নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, বলা হচ্ছে নিচের কোনটি অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস? সো অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস হতে গেলে আমাদের শেষে D1 থাকতে হবে অথবা D2 থাকতে হবে, D3, D4, D5, D7, D8 এবং D9। D1 থেকে D9 পর্যন্ত যদি শেষ কক্ষপথে থাকে তখনই বলতে পারি যেটা আসলে অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস। সো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের শেষ কক্ষপথে এখানে 4s রয়েছে, সো হচ্ছে না। 4s রয়েছে, হচ্ছে না। এখানে 3D6 আছে। সো যেহেতু D1 থেকে D9 এর ভিতরে আসে তাই আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা সি নম্বর হবে। আমরা যদি এখানে খেয়াল করি ডিটা কিন্তু পরিপূর্ণ আছে, D10 আছে। সো যেহেতু D10 আছে তাহলে কিন্তু এটা কখনোই আসলে আমাদের কি হবে না? অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌল কখন হয় না? যখন D0 হয় অথবা D10 হয়, পরিপূর্ণ থাকে, কেবলমাত্র তখনই আমাদের এই অবস্থান্তর মৌল হয় না। সো বাকি ক্ষেত্রে আসলে অবস্থান্তর মৌল হয়ে থাকে। সো ডেফিনেটলি আমাদের উত্তর হবে সি নম্বর। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট আমরা যদি টাইপ 2-তে যাই, খেয়াল করি টাইপ 2-তে আমরা লিখেছি যৌগের ভৌত ধর্ম, পর্যায় ও গ্রুপ সম্পর্কিত তথ্যাবলী। অর্থাৎ আমাদের কোনো একটা জায়গায় কোনো একটা তোমার হচ্ছে ধরো ক্ষার ধাতু এবং হচ্ছে যে তোমার অক্সিজেন মিলে একটা যৌগ গঠন করতে পারে, অথবা হচ্ছে অধাতুর সাথে কোনো অক্সাইড যুক্ত হতে পারে, যে কোনোভাবে থাকতে পারে। আমরা সেইটার ভৌত ধর্ম বের করব এবং গ্রুপ ও পর্যায় সম্পর্কিত তথ্যাবলী বলতে বোঝাচ্ছি কোন দুইটা মূল্য একই গ্রুপে, কোন দুইটা জিনিস একই পর্যায়ে অবস্থিত। এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। সো আমরা 1 নম্বর কোশ্চেনটা যদি একটু খেয়াল করি, বলা হচ্ছে কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে। একটা শর্টকাট টিপস আমি বলে দিই, একটু লিখে রাখো তোমরা কাইন্ডলি, এটা তোমাদের অনেক পরীক্ষা হেল্প করবে। সত্য কথা বলতে এই যে কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে কত সালে? 19-20 সালে। মূলত এই টাইপের কোশ্চেন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে এসে থাকে। সো একটু লিখে রাখো যে অধাতুর অক্সাইড হবে অম্লীয়। অধাতুর অক্সাইড কি হবে? অম্লীয়। আর ধাতুর অক্সাইড হবে কি? ধাতুর অক্সাইড হবে ক্ষারীয়। ঠিক আছে? সো
খেয়াল করো, অধাতুর অক্সাইড হবে অম্লীয়। এখন অনেকে বলো যে ভাই আমি তো অধাতু চিনি না, তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে বুঝতে পারবো যে আসলে কোনটা অম্লীয় কোনটা ক্ষারীয়? শর্টকাটের টেকনিক বলে দিই। যদি কোনো মৌল উচ্চারণ করার পরে যদি শেষে আম থাকে, তাহলে সেটা হবে ধাতু। আর ধাতুর সাথে ও বা ওএইচ যুক্ত হলে সেটা হয় ক্ষার বা ক্ষারক। যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম কি ধাতু না? খেয়াল করো, আমি যদি বলি সোডিয়াম ধাতু, আমি যদি বলি ম্যাগনেসিয়াম ধাতু, আমি যদি বলি ক্যালসিয়াম ধাতু, তাহলে যে কোনো জিনিসের যদি শেষে আম উচ্চারিত হয় সেটাকে বলা হয় ধাতু। আবার কপার কিন্তু আম উচ্চারিত হয় না, এই ক্ষেত্রে ল্যাটিন নাম উচ্চারণ করা লাগে, যেমন কাপ্রাম, এটাও কিন্তু ধাতু। তো বলা হচ্ছে এই ধাতুর সাথে যদি ও কিংবা ও এইচ যদি যুক্ত হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি আসলে কি ক্ষার বা ক্ষারক। ধাতুর সাথে ও বা ওএইচ যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলতে পারি আমরা ক্ষার বা ক্ষারক। আচ্ছা, এই যে ক্ষার বা ক্ষারক, দেখো খেয়াল করো, আমি বলতেছি ক্ষার বা ক্ষারক, তার মানে ধাতব হাইড্রো অক্সাইড কিংবা ধাতব অক্সাইড সেটা আসলে হয়ে যায় ক্ষারীয়। ধাতব অক্সাইড অথবা ধাতব হাইড্রো অক্সাইড হয়ে যায় ক্ষারীয়। আচ্ছা, এখন আমি তোমাদের যদি বলি যে ধাতুর সাথে ও বা ওএইচ বাদে যদি অন্য কোনো কিছু যুক্ত হয় সেটাকে বলা হয় লবণ। যেমন ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম বাইসালফেট, অথবা তুমি বলতে পারো এনিথিং যা কিছু আছে তোমার মনে বলতে পারো, সব কিছু আসলে কি লবণ। ধাতুর সাথে ও বা ওএইচ না থাকলেই হলো। সো আমরা ধাতু চিনলাম, আমরা ক্ষার চিনলাম, আমরা লবণ চিনলাম। এখন আমরা চিনব হচ্ছে অম্ল কোনটা, আমি বলতেছি অধাতুর অক্সাইড। তাহলে শেষে যদি আমাদের আম উচ্চারিত না হয় সেটা হচ্ছে অধাতু, তার সাথে যদি অক্সাইড যুক্ত হয় তাহলে সেটা হবে অম্লীয়। সো এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড ক্ষারীয়, জিঙ্ক অক্সাইড এটা ধাতু, জিঙ্ক ধাতু, সো এটা কি জিঙ্ক অক্সাইড, তাহলে এটা হবে ক্ষারীয়। অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারীয়, অধাতু কার্বন আছে, কার্বনের সাথে অক্সিজেন, তাহলে এটা হবে অম্লীয়। সো অ্যান্সার হবে ডি নম্বর, ঢাকা ইউনিভার্সিটি 1920 সালে আসছিল। আমাদের নেক্সট কোশ্চেনটা খেয়াল করি, বলা হচ্ছে নিম্নলিখিত কোন মৌলদ্বয় পিরিয়ডিক টেবিলের একই পিরিয়ডভুক্ত? আচ্ছা, এই জিনিসটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ, আমি যদি তোমাদের একটু বোঝাই। যদি এমন হয়, খেয়াল করো, বর্তমানে সর্বাধুনিক যে আমাদের পর্যায় সারণীটা আছে সেই জায়গাটাতে তোমরা জানো হয়তো বা যে গ্রুপ 8-এর একটা মৌল আছে, মানে 8 নম্বর একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা তোমার তিনটা গ্রুপ মিলে একটা গ্রুপে আসলে ধরা হয় যে তারা একই গ্রুপে আছে। তিনটা গ্রুপ যদি থাকে তো একই গ্রুপে ধরা আছে, এবং এখানে বলা হচ্ছে যে পিরিয়ডিক মানে হচ্ছে পর্যায়, পিরিয়ডিক মানে কি পর্যায়, তারা একই পর্যায়ে অবস্থিত, একই পর্যায়ে। সো 8 নম্বর হচ্ছে গ্রুপ আছে একটা, আর এখানে পর্যায় আছে। সো আমরা যদি একই পর্যায়ের কথা চিন্তা করি, সো আমি তোমাদের একটা জিনিসই বলবো, খেয়াল করবা যে যদি পর্যায় বলে থাকে, এখানে পর্যায় বলে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের এই বরাবর সমান আছে কিনা, তারা একই পর্যায়ে আসলে আছে কিনা, এটা আমাদের খেয়াল করতে হবে। যেমন আমি তোমাকে যদি এখানে বোঝাই, প্রথম পয়েন্টটা যেটা বলা হচ্ছে, আমি তোমাদের ছন্দ কিছু লিখে দিই। দেখো, প্রথম এইটা গ্রুপ 1 লিখে রাখো, গ্রুপ 1 যেমন হাই লি না কে রুবি সেচে ফেলছে, হাইলি না কে রুবি সেচে ফেলছে, এটা গ্রুপ 1 এর মৌল। এটা গ্রুপ কত? এটা গ্রুপ 1 এর মৌল, ঠিক আছে। তার মানে তারা একই গ্রুপে অবস্থিত, তারা এই যে হাইড্রোজেন লিথিয়াম তারা একই গ্রুপে, লিথিয়াম সোডিয়াম একই গ্রুপে, সোডিয়াম পটাশিয়াম একই গ্রুপে, পটাশিয়াম রুবিডিয়াম একই গ্রুপে। সো এটা হচ্ছে একই গ্রুপে। আমি যদি গ্রুপ নাম্বার 2 এর কথা বলি, সেটা হচ্ছে বিরিয়ানা মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম, তারা একই গ্রুপে অবস্থিত। আবার আমি যদি এই পাশে যদি যাই, গ্রুপ আমি ধরো সে ফর এক্সাম্পল আমি গ্রুপ 14-র কথা বললাম, গ্রুপ 14। সো গ্রুপ 14 কি হয়? কোমল সার জিনিয়াস, কোমল সার জিনিয়াস স্টুডেন্ট পাবে, ঠিক আছে। এখানে জিনিয়াস, এখানে মনে হয় জিঙ্ক হবে না, এই জায়গাটা মানে অন্য কিছু হবে, একটু দেখে নিও। কোমল সার জিনিয়াস সিলিকন হবে এখানে। আচ্ছা, সো এরকম করে আমরা যে কোনো জিনিস পড়তে পারি, যেমন নাগপুর এসে সবুজ বিস্মিত হলো, ঠিক আছে। এরকম করে আমরা এই ছন্দের মাধ্যমে বাকি সব জিনিসগুলো পড়ে ফেলতে পারি,
এখন এই জিনিসগুলো আমরা বোঝা হচ্ছে তারা একই গ্রুপে অবস্থিত। এখন যদি পর্যায়ে বলে থাকে তোমার কখনো পর্যায়ে বলে থাকে যে একই পর্যায়ে অবস্থিত, তাহলে খেয়াল করো যে কার্বন নাইট্রোজেন কিন্তু তারা পাশাপাশি অবস্থিত, সো তারা কিন্তু একই পর্যায়ে আসলে অবস্থিত। কথা বুঝছো না বিষয়টা? আবার এমন কিছু জিনিস আছে যে দেখো মানে ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলের জন্য আমাদের একটা টিপস আছে, যে টিপসের মাধ্যমে আমরা ইজিলি ক্যাচ করতে পারি যেটা আসলে কোন জায়গায় আছে বা কোন গ্রুপে আসলে সে এক্স্যাক্টলি অবস্থান করতেছে। সো আমি তোমাকে যদি একটা শর্টকাট টেকনিক আমি বলে দিই, খেয়াল করো। যদি কখনো এমন হয় যে ধরো ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ 25, আমি তোমাকে গ্রুপের কথা বললাম, সো ডি ব্লক মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ডি ব্লক মৌলের ক্ষেত্রে যে পারমাণবিক সংখ্যা আছে সেই দুইটা সংখ্যাকে তুমি আলাদাভাবে ভাগ, মানে দুইটা আছে এটাকে তুমি আলাদাভাবে যোগ করো, এই যে 7 পাচ্ছ, আমি বলতে পারি যে এটা সপ্তম গ্রুপে আছে। এটা কোথায় আছে? সপ্তম গ্রুপে আছে। এবং তোমরা একটা নাম্বার জানো যে ডিজিট হচ্ছে এমন 2, 8, 8, তারপরে হচ্ছে 18 পর্যন্ত যেতে যতটুকু লাগে। তো খেয়াল করো, যদি কখনো তোমাকে বলা হয় যে ভাইয়া সোডিয়াম এবং হচ্ছে কি বলে সোডিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা কি একই পর্যায়ে আছে কিনা, খেয়াল করো। আমরা যখন এইটার ইলেকট্রন বিন্যাস করার পরে দেখছি শেষ কক্ষপথে 1 থাকে, এইটার শেষ কক্ষপথে 2 থাকে, কাজেই এরা কিন্তু 1 নম্বর গ্রুপে আছে এবং এটা 2 নম্বর গ্রুপে আছে। সো এর মাধ্যমে কিন্তু আমরা এক্স্যাক্টলি আসলে বলতে পারছি না, রাইট? এবং এই জন্য আমি বলবো যে সব থেকে বেটার অপশন হচ্ছে তোমার যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো তাহলে সব থেকে বেটার হয়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা সব থেকে ইজিলি বুঝতে পারি কোনো একটা জিনিসের গ্রুপ তারা একই গ্রুপে আছে কিনা। এইটা বের করার জন্য আমরা যে ছন্দগুলো আছে সেইটার মাধ্যমে ইজিলি বের করতে পারি। বাট যখন একই পর্যায়ে বলবে তখন আসলে আমার সব থেকে সেফ জোন হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাস করে করি তাহলে সব থেকে ভালো হয়। তবে তো আমরা যদি এখানকার উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি, যেমন এরা কিন্তু একই গ্রুপে অবস্থিত। যেমন দেখো খেয়াল করো, আমরা ছন্দের মাধ্যমে বুঝতে পারছি যে সোডিয়াম পটাশিয়াম কিন্তু একই গ্রুপে অবস্থিত। তারপরে এই যে তোমার গ্রুপ 16 কথা যদি বলি, ওসমান স্যারের ছেলে থাকে পোল্যান্ডে, ঠিক আছে, ছেলে থাকে পোল্যান্ডে, তাহলে দেখো অক্সিজেন এবং সালফার কিন্তু তারা একই গ্রুপে অবস্থিত। আবার আর্গন ও পটাশিয়াম কিন্তু তারা কখনো একই পর্যায়ে আসলে হয় না। দেখো পটাশিয়াম থাকে এখানে আর আর্গন থাকে ওই মাথায়, সো কখনো আসলে সম্ভব নয়। এই জায়গাটাতে একটাই সম্ভব, সেটা কপার এবং জিঙ্ক। তো সেটা কিভাবে সম্ভব আমি তোমাকে যদি একটু দেখাই, আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যান্ড 3d, এখানে দেখো 4s2 দিলাম। এখন আমি যখন কপার করব, কপার কত 29, সো কপার 29-এর জন্য আমাদের কি হয়, এই জায়গাটাতে আমাদের যে ইলেকট্রনটা আছে এখানে পূর্ণ করে আমাদের এই জায়গাটাতে কি হয় 1 হয়ে যায়। তোমরা জানো যে কপার এবং হচ্ছে ক্রোমিয়াম কিন্তু আমাদের ডিতে অর্ধপূর্ণ থাকে, মানে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ হতে চায়, এই জন্য ইলেকট্রনটা টেনে নেয়। সো ইলেকট্রনটা টেনে নিলে আমাদের দেখো শেষ কক্ষপথে আমাদের কত হচ্ছে 4s1 হচ্ছে। সো এই জায়গাটাতে গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে কত? গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1 তার সাথে যোগ করবা, 10 যোগ করতে হয়। কেন যোগ করতে হয় তোমার এই জিনিসগুলো পড়েছ হয়তো বা। সো 11 নম্বর গ্রুপে আছে এবং পর্যায় কত? এই লাস্টের মানে শেষের যে ডিজিটটা থাকে, সর্বশেষ বৃহৎ যে সংখ্যাটা থাকে সেটাই কিন্তু মূলত পর্যায়। তাহলে এখানে পর্যায় হচ্ছে 4। এবং আমি যদি এখন জিঙ্ক দিয়ে দিই, জিঙ্ক 30, তাহলে কি করবা ভাইয়া, শুধুমাত্র গ্রুপ নাম্বারটা চেঞ্জ হবে, এখানে স্কোয়ার হবে, বাট সামনের ডিজিটটা কি চেঞ্জ হচ্ছে? যেহেতু সামনের ডিজিটটা চেঞ্জ হচ্ছে না, তাহলে মানে বলতে পারি যে কপারও হচ্ছে আমাদের পর্যায় 4, জিঙ্কও পর্যায় 4। সো একই পিরিয়ডিক বা একই পর্যায়ভুক্ত আসলে আছে কোনটা? কপার ও জিঙ্ক। এবং বাকিগুলো দেখো তুমি যে ছন্দের মাধ্যমে বুঝতে পারছি যে এরা একই গ্রুপে আছে। আর্গন পটাশিয়াম যারা 2 জন 2 মাথায় আছে, সো তারা একই পর্যায়ে হওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এখানে আমাদের ডি নম্বরটা এক্স্যাক্টলি আসলে সম্ভব হচ্ছে। কোশ্চেনটা দেখো 3 বার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, পরপর রিপিট হয়েছে। সো আমি তোমাকে বলবো যে এই কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ে ফেলো। এমন হতে পারে যে এটা অনেক বছর পরে 2021 সালে এটা দিয়ে দিল, হতেই পারে। সো এরকম জিনিসপত্র দেখা গেছে আগেও। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম প্রথম টাইপ 1 এবং টাইপ 2টা। তাহলে আমরা টাইপ 3 দেখি। দেখো লিখেছি আয়নীকরণ শক্তি ও পর্যায় বৃত্ততা। তো আয়নীকরণ শক্তি থেকে মূলত ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এসে থাকে। সো আয়নীকরণ শক্তি এই জিনিসটা আমি তোমাদের একটু বোঝাই। আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার কোনো নিরপেক্ষ মৌল থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে
এক মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলি আমরা আয়নীকরণ শক্তি। কীরকম দেখো, আমি যদি বলি নিরপেক্ষ পরমাণু মানে কি, নিরপেক্ষ পরমাণু হচ্ছে সোডিয়াম। যখন আমি এর উপরে সোডিয়াম প্লাস দিয়ে দিব তখন সেটাকে বলা হয় ক্যাটায়ন, যখন মাইনাস দিয়ে দিব তখন সেটাকে বলা হয় অ্যানায়ন। অর্থাৎ এইটা থেকে এইটা তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এটা থেকে এটা কখন হয়, খেয়াল করো, যখন সোডিয়ামটা থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন আসলে সেটা হয়ে যায় সোডিয়াম প্লাস। কেন সোডিয়াম প্লাস হয় খেয়াল করো, দেখো এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, ইলেকট্রন নিজেই একটা মাইনাস, সো ইলেকট্রন নিজেই মাইনাস, একটা দিয়েছি না, আমি তো 2 দিইনি, তাহলে এখানে -2 দিতাম, সো +1, সেই +1টা এর মানে তোমার পাওয়ার আকারে চলে যায়। তাহলে বলতেছি কি যে কোনো নিরপেক্ষ পরমাণু হতে 1 মোল ইলেকট্রন, কত মোল, 1 মোল ইলেকট্রন সরিয়ে ক্যাটায়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলতেছি আমরা আয়নীকরণ শক্তি। এইটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। এখন যদি যেমন হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি, যেমন ধর আমি ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের কয়টা ইলেকট্রন ছেড়ে দেয়, 2টা, সো 2টা ইলেকট্রন ছেড়ে দিলে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। সো এখানে দেখো 2 মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলতেছি আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সো এভাবে কিন্তু আমরা আয়নীকরণ শক্তির বিষয়টা বুঝে থাকি। এবং আয়নীকরণ শক্তির আমি আরেকটা কনসেপ্ট তোমাদের দিই, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির জন্য, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির পরিমাণটা বাড়তে থাকে। কেন বাড়তে থাকে, যেমন ধর আমি যদি বলি যে সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম করে আমি আরও অনেক কিছু বলতে পারি। খেয়াল করো, যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছে তখন আয়নীকরণ শক্তির পরিমাণটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে খেয়াল করো, আমরা যখন বলি সোডিয়াম কিন্তু 11 থাকে, সো 11-র জন্য আমাদের কি হয়, কক্ষপথে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরে 8টা থাকে, তার মানে 10টা হয়ে গেলে লাস্ট হচ্ছে আরেকটা থাকে। ম্যাগনেসিয়ামের জন্য 2টা, তারপরে 8টা, তারপরে হচ্ছে কি অ্যান্ড শেষ কক্ষপথে 2টা থাকে। অ্যালুমিনিয়ামের জন্য দেখো, অ্যালুমিনিয়ামের জন্য আমাদের কক্ষপথ 3টা। সো আমরা খেয়াল করি যদি দেখো প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু ভিতরে 8টা থাকতেছে, ভিতরে 8টা থাকছে, বাইরে কখনো 2টা, বাইরে কখনো 3টা থাকতেছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম ভাই, যে আমাদের একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাদের স্তর সংখ্যা বাড়ছে না, পারমাণবিক সংখ্যা বাড়তেছে, কিন্তু স্তর সংখ্যা মানে কি, এখানে কয়টা স্তর, 1টা 2টা 3টা, সব জায়গাতে 3টা স্তর। সো যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছে, স্তর সংখ্যা বাড়তেছে না, তাই নিউক্লিয়াসের সাথে যখন পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে তখন নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রাইট? কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। সো নিউক্লিয়াসে কি হচ্ছে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে বাইরে ইলেকট্রন সংখ্যাও কি হচ্ছে, দেখুন 2টা 3টা ইলেকট্রন, ভিতরে 3টা প্রোটন। সো আমাদের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যার সাথে প্রোটন সংখ্যা সমান হবে। সো আমাদের এখানে যত বেড়ে যাচ্ছে তখন আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে এবং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। যেহেতু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে এবং বাইরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, কাজেই 2টার ভিতরে আমাদের আকর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আকর্ষণের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন এর যা আকার তার থেকে এর একটু ছোট হয়, এ থেকে এ আরেকটু ছোট হয়ে যায়, অর্থাৎ আকর্ষণটা ছোট হয়ে যায়। যখন আকর্ষণ ছোট হয়ে যায় তখন আমরা বলতেছি আয়নীকরণ শক্তির পরিমাণটা বেড়ে যাচ্ছে। কেন আকর্ষণ, দেখো আমরা খেয়াল করে আমরা কুলম্বের সূত্র অনুসারে জানি C(Q1)Q2 বাই হচ্ছে d²। এখন এফ এর সাথে এই চার্জের কি সমানুপাতিক সম্পর্ক না, দেখো তো Q1 Q2। এখন আমি যদি বলি যেখানে আমাদের একটা চার্জ, তার মানে এখানে একটা চার্জ, তার মানে 1 × 1, এখানে 2টা চার্জ, এখানে 2টা চার্জ, তার মানে 2 × 2 যদি আমি চিন্তা করি তাহলে দেখো বেড়ে যাচ্ছে। বাইরে আমাদের 3টা চার্জ। সো আমরা এটা বুঝতে পারলাম যে বাইরের শেলে আমাদের চার্জ সংখ্যা যদি বৃদ্ধি পায়, কি বললাম, বাইরের শেলে যদি আমাদের চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, দেখো আমাদের যে বাইরের যে প্রোটন সংখ্যা, ভেতরের ইলেকট্রন সংখ্যা, মানে ভেতরের যে প্রোটন সংখ্যা, বাইরের ইলেকট্রন সংখ্যা, এই দুইটা যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ফোর্সটা বেড়ে যাচ্ছে, আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। এবং আমাদের দেখো আকর্ষণ বল যখন বেড়ে যাবে তখন আসলে কি হবে, আকারটা ছোট হবে এবং আয়নীকরণ শক্তির পরিমাণটা বেড়ে যাবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির পরিমাণটা বেড়ে যায়। আবার এখন দেখো যদি আমি এরকম বলতাম, জিনিসটা এরকম না বলে আমি যদি এরকম বলতাম যে কে রূপ বিষে ফেলছে, অর্থাৎ একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচে আসতাম তাহলে কি হতো, দেখো তো ভাই আমাদের এখানে কয়টা স্তর, একটা স্তর, লিথিয়ামের কয়টা স্তর, 2টা, সোডিয়ামের কয়টা স্তর, 3টা, কেননা পারমাণবিক সংখ্যা 11, এর হচ্ছে 3, এর হচ্ছে 1,
এবার দেখো এর 19, তাহলে পারমাণবিক এর হচ্ছে স্তর কয়টা থাকবে? 4টা থাকবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাদের স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের কি হচ্ছে? ডিস্টেন্সটা কি হচ্ছে? নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ডিস্টেন্সটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যখনই বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু আমাদের আকর্ষণ বলের পরিমাণটা কমে যাচ্ছে। কখন? দেখো খেয়াল করো যে আমাদের এই ডি এর পরিমাণ কি হচ্ছে? ডি এর পরিমাণ যদি বেড়ে যায়, ডি এ দেখো এখান থেকে এখানে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। ডিস্টেন্স যখন বেড়ে যাবে তখন এফটা কি হয়ে যাবে? কমে যাবে না? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যখন এফ কমে যায় তখন আয়নীকরণ শক্তির পরিমাণও কমে যায়। মাথায় রাখবা, আকর্ষণ বল বেশি তো আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি, আকর্ষণ বলের পরিমাণ কম তো আয়নীকরণ শক্তির পরিমাণ কম। সিম্পল হিসেব। তাহলে একই পর্যায়ে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। তাহলে যদি এরকম কোনো সারির কথা তোমাকে বলে তাহলে কি হবে? এইটা কিন্তু আমাদের সবচেয়ে আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি। তারপরে সোডিয়াম কমে যাবে, তার থেকে কম পটাশিয়াম। সো যদি আয়নীকরণ শক্তির সম্পর্ক যদি চাই এরকম হবে, কিন্তু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কিন্তু বেড়ে যাবে। তবে কিছু কেস আছে বাম থেকে ডানে গেলে বেড়ে যাওয়ার কথা কিন্তু বাড়ে না। কিছু ক্ষেত্রে একটু পার্থক্য আছে, যেমন অর্ধপূর্ণ অরবিটালের একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। সো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। বলা হচ্ছে লিথিয়াম এবং নিয়ন এর মধ্যবর্তী একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তি সমূহ হলো দেওয়া হয়েছে। এখানে মৌলটির পরমাণু যোজিত শেলের ইলেকট্রন বিন্যাস কি? খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে যে লিথিয়াম এবং আরেকটা জিনিস বলা হচ্ছে লিথিয়াম এবং হচ্ছে নিয়ন এর মধ্যে যতগুলো পরমাণু আছে সেই পরমাণুগুলোর আয়নীকরণ শক্তির পরিমাণ দেওয়া রয়েছে। তো আমাকে চিহ্নিত করতে হবে এর ভিতরে আসলে কোনটা আসলে সঠিক। খেয়াল করো, লিথিয়াম কত ভাই? লিথিয়াম 3, নিয়ন কত? নিয়ন হচ্ছে 10। তার মানে 3ও হতে পারবে না, 10ও হতে পারবে না। 3 থেকে 10-এর ভিতরে যা আছে তার আয়নীকরণ শক্তির পরিমাণ দেওয়া রয়েছে, মৌলটি চিহ্নিতকরণ করতে হবে। সর্বোচ্চ আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি বেশি কার? এই কোশ্চেনটা হয়তো আমাদের এখানে বলবে, কোশ্চেনটা এক্স্যাক্টলি আসলে ক্লিয়ার করা নাই। তো আমরা যদি ওই ক্ষেত্রে একটু খেয়াল করি তাহলে দেখো আমাদের যেহেতু লিথিয়াম এবং নিয়নের মধ্য বলেছে, সো লিথিয়াম এবং নিয়নের মধ্য, সো আমাদের নিয়নটা বের করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এটা খেয়াল করি, এটা কিন্তু নিয়ন, দেখো 1s² 2s² 2p6, তার মানে এটা বাদ। তারপরে দেখো 1s² 2s², তার মানে কিন্তু এটা আমাদের এর থেকে কিন্তু বেশি পারমাণবিক সংখ্যা আছে। আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আসলে কি হয়, আমাদের হচ্ছে আয়নীকরণ শক্তির পরিমাণটা বেশি হয়। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে আসলে সি নম্বরটা উত্তর হবে। কেননা দেখো এটা কিন্তু অক্সিজেন, 1s² 2s² 2p4, একই পর্যায়ে বাম থেকে যখন ডানে যাচ্ছে মানে পারমাণবিক সংখ্যা তাহলে বেশি কার? এখানে অক্সিজেনের। আর নিয়নের জন্য তো বের করা লাগবে না, কারণ আমাদের বের করতেই বলা হয়েছে লিথিয়াম এবং নিয়নের ভিতরে। সো লিথিয়াম এবং নিয়নের ভিতরে আসলে কি কি আছে দেখো তো, এটা কিন্তু বেরিলিয়াম, তারপরে বোরন দেওয়া রয়েছে আর হচ্ছে অক্সিজেন দেওয়া রয়েছে। তো এই তিনটার ভিতরে আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি কার হবে? ডেফিনেটলি যার আসলে কি হবে, পারমাণবিক সংখ্যা বেশি। সো পারমাণবিক সংখ্যা বেশি হলে কি হয়, নিউক্লিয়াসের সাথে তোমার ইলেকট্রনের আকর্ষণটা বেশি হয়, এই জন্য আয়নীকরণ শক্তির পরিমাণটা বেশি হয়। সো এরকম করে বলা লাগবে আর কি, জিনিসটা এক্স্যাক্টলি ক্লিয়ার করে নাই। সো আমাদের পরের কোশ্চেনটা যদি দেখি, নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? তো এখন কি পারা যাবে না ভাই? দেখো তো এটা আয়নীকরণ শক্তির পরিমাণ গ্রুপ ভিত্তিক সম্পর্ক না? হাই, লি, না, কে, রুবি, সেচে, ফেলছে। তো খেয়াল করো তো ভাই, আমাদের সোডিয়াম দেওয়া রয়েছে, পটাশিয়াম রয়েছে, রুবিডিয়াম রয়েছে, সিজিয়াম রয়েছে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, আর গ্রুপে হচ্ছে উপর থেকে নিচে আসলে কমে। তার মানে এর থেকে এইটা কম, এর থেকে এইটা কম, এর থেকে এইটা কম, তাহলে সব থেকে বেশি কোনটা? সোডিয়াম। সবচেয়ে বেশি কোনটা? সোডিয়াম। আমাদের নেক্সট কোশ্চেনটা যদি দেখি, খেয়াল করো, বলা হচ্ছে যে নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন? নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন? খেয়াল করো, আমাদের এই যে এইটা প্রথমে রয়েছে আর্গন। সো আর্গনের জন্য তো এটা নিষ্ক্রিয় মৌল, ওখান থেকে তোমার ইলেকট্রন সরানোর প্রয়োজন হচ্ছে না, রাইট? আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s² 2s² 2p6, এটা দেওয়া রয়েছে। আর অ্যালুমিনিয়াম কি দেওয়া থাকবে? দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে 13, সো 1s² 2s² 2p6 3s² 3p1। যখন আমি ইলেকট্রনের জন্য একটি ইলেকট্রন সরাতে অপসারণের সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন আমরা বলতেছি, তার মানে খেয়াল করো, আমরা যখন অ্যালুমিনিয়ামের কথা বলবো, অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা একটা ইলেকট্রন সরাবো তখন দেখো যে আমাদের এস অরবিটাল পূর্ণ থাকে, আমাদের পি অরবিটালও কি থাকে? পূর্ণ থাকে। তাহলে ভাইয়া এখান থেকে যখন আমি একটা ইলেকট্রন সরিয়ে দিচ্ছি, তার মানে আসলে
এইটার ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন সরিয়ে দিলে আমাদের তোমার হচ্ছে কি বলে অ্যালুমিনিয়াম 3+ বলেছে না। সো আমরা যদি অ্যালুমিনিয়াম 3+-এর কথা যদি বলি, অ্যালুমিনিয়াম 3+-এর কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 আর প্রোটন সংখ্যা হচ্ছে 13, রাইট। সো আমি এখান থেকে যদি একটা ইলেকট্রন সরিয়ে দিই তাহলে আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা এখানে কত হবে, 9 হবে না। আবার আমি যদি সোডিয়াম প্লাসের কথা যদি হিসাব করি, খেয়াল করো, সোডিয়াম প্লাসের কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা 10 আর প্রোটন সংখ্যা কিন্তু 11। আবার এখানে খেয়াল করো, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রোনেগেটিভিটি হয়, আর এটা তো নিষ্ক্রিয় মৌল, সেটা আমরা হিসাব করতেছি না। সো সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের ভিতরে দুইটার ভিতরে যেকোনো একটা উত্তর হবে। সো কিভাবে বুঝবো, খেয়াল করো, আমরা জানি আয়নীকরণ শক্তির জন্য একটা জিনিস মাথায় রাখতে হয় যে নিউক্লিয়াসে যত বেশি প্রোটন থাকে বাইরে ইলেকট্রনের সাথে আকর্ষণ বেশি হয়, এবং যত আকর্ষণ বেশি হয় তাদের মধ্যে আমাদের আয়নীকরণ শক্তির পরিমাণ বেড়ে যায়। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি হবে এবং স্তর সংখ্যা যদি না বাড়ে, আমরা জানি সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম কিন্তু আসলে স্তর সংখ্যার পরিবর্তন আসলে হয় না, কারণ সোডিয়াম অ্যালুমিনিয়াম কি একই পর্যায়ে আছে। সো স্তর সংখ্যা যেহেতু বৃদ্ধি হয় না, সো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যার বেশি তার সাথে ইলেকট্রনের শেষ কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ তত বেশি হবে। খেয়াল করো, আমরা দুইটা যৌগের কথা যদি হিসাব করি, আমরা যদি সোডিয়াম প্লাসের কথা যদি হিসাব করি কিংবা অ্যালুমিনিয়াম 3+-এর কথা যদি হিসাব করি, দুইটার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা 10 হলেও একটার প্রোটন সংখ্যা 11 আর একটার প্রোটন সংখ্যা 13। যেহেতু প্রোটন সংখ্যা 13, তার মানে কিন্তু এর সাথে এর আকর্ষণ বেশি হবে, কারণ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা আমরা জানি চার্জ বেশি হলে আকর্ষণটা বেশি হয়। সো নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কি হয় আসলে বলো তো ভাই, আমাদের সেই ক্ষেত্রে আকর্ষণটা বেশি হয়ে যায় এবং আমাদের আয়নীকরণ শক্তির পরিমাণটা বেশি হয়। সো আমি সোডিয়াম প্লাস একটা সরাই কিংবা অ্যালুমিনিয়াম একটা সরাই, আমরা যদি খেয়াল করি যে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি একটা সরালাম, ঠিক আছে, বাট যেখানে পারমাণবিক সংখ্যা বেশি হবে সেইটার আয়নীকরণ শক্তির পরিমাণটা বেশি হবে। আর এটা যদি নিষ্ক্রিয় মৌল, এটা হিসাবের বাইরে আসতে, এটা হিসাবের বাইরে। আর ক্লোরিন কি তোমরা জানো, ক্লোরিনটা হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি দেয়, ইলেকট্রোনেগেটিভিটি। আর 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4টি মৌলের ইলেকট্রন দেওয়া হলো, কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ হবে। আচ্ছা, এটা আমি করে দেবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আমি যতগুলো বোঝাইছি উপরে যে 3টা কোশ্চেন, আমার বিশ্বাস যে তোমরা ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এটা বের করতে পারবা যে আয়নীকরণ শক্তির পরিমাণটা সবচেয়ে বেশি কার, ঠিক আছে। ওকে, সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে ইলেকট্রন আসক্তি, অর্থাৎ টাইপ 4। তাহলে আমরা এখন ইলেকট্রন আসক্তির টপিকটা একটু দেখি। দেখো, ইলেকট্রন আসক্তি থেকে আমাদের 2টা কোশ্চেন আসছে। সো আমাদের প্রথম যে কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তা হলো। 4টা অপশন আছে, এই 4টা অপশনের ভিতরে একটা উত্তর হবে। ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসছিল। অনেক হয়তো গেস করতে পারছো এটার উত্তর কি, কারণ আমি আসলে ইলেকট্রন আসক্তি টপিক নিয়ে আলোচনা করছি। সো আর ইলেকট্রন আসক্তি বলতে আসলে কি বোঝায় আমি তোমাকে যদি একটু বলি, দেখো, যদি কোনো মৌল মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায়, সে ফর এক্সাম্পল আমি বললাম যে ক্লোরিন মুক্ত অবস্থায়, মানে হচ্ছে যার উপরে কোনো পজিটিভ চার্জ কিংবা নেগেটিভ চার্জ থাকবে না। যদি এরকম সিম্পল কোনো মৌল থাকে সেটাকে বলি মুক্ত অবস্থা বা নিরপেক্ষ অবস্থা। এই নিরপেক্ষ পরমাণু যদি আমাদের 1 মোল ইলেকট্রন গ্রহণ করে থাকে কিংবা সংযুক্ত করতে যে পরিমাণ অ্যানায়ন সৃষ্টি করতেছে, দেখো, 1 মোল ইলেকট্রন যোগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা পরিবর্তন হয়, আগে একটা শক্তি ছিল, এখন ইলেকট্রন যোগ করার পরে আমি যে ক্লোরিন নেগেটিভ আয়ন পাবো, দ্যাট মিনস অ্যানায়ন পাবো, এটা আমাদের আসলে শক্তির পরিবর্তন ঘটায়। সো যেহেতু শক্তির পরিবর্তন হচ্ছে, 1 মোল ইলেকট্রন যোগ করলে যে পরিমাণ শক্তির পরিবর্তন হচ্ছে সেটাকে বলতেছি আমরা আসলে কি, ইলেকট্রন আসক্তি। কিন্তু এটা আসলে ইলেকট্রন আসক্তি ভিতরে আবার 2টা স্টেপ আছে। একটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি, একটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। প্রথম ইলেকট্রন আসক্তি মানে কি, কোনো মুক্ত মৌলের সাথে যদি আমি 1 মোল ইলেকট্রন যোগ করে দিই, 1 মোল ইলেকট্রন, দ্যাট মিনস ইলেকট্রনের আগে আমি 1 দিচ্ছি, দ্যাট মিনস 1 মোল ইলেকট্রন যদি যোগ করে দিই, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি, যখন আমাদের এই যে অ্যানায়নটা সৃষ্টি হচ্ছে, এই অ্যানায়নটা যখন আর 1 মোল ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, তখন যে অ্যানায়ন সৃষ্টি হবে, তখন আমরা সেটাকে বলবো কি আসলে বলো তো ভাই, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। খেয়াল করো ভাই, আমরা এখানে কেন -2 লিখলাম।
আমাদের পাওয়ার হচ্ছে এখানে কত মাইনাস, তার মানে এখানে -1 দিব, আর ইলেকট্রন নিজেই হচ্ছে মাইনাস, সো এখানে -1, সো এখানে -2, আর পাওয়ার হচ্ছে -2। সো দুই পাশে দেখো ব্যালেন্স করা লাগছে, এই জন্য আমরা এখানে দিচ্ছি। সো যদি মুক্ত মৌলের সাথে 1 মোল ইলেকট্রন যোগ করি তাহলে যে অ্যানায়ন সৃষ্টি হচ্ছে এবং এর জন্য যে শক্তির পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি, আর এইটার সাথে যখন আরেক মোল ইলেকট্রন যোগ করব তখন সেটাকে বলবো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। সো এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন আসক্তি, যেহেতু 1 মোলের কথা বলেছে। অথবা একবারে যদি আমাদের 2 মোল ইলেকট্রন যোগ করে দেয়, 2 মোল যোগ করে দিলে আমাদের যেটা সৃষ্টি হবে অর্থাৎ 2 মাইনাস আয়ন, সেটাকে বলবো হচ্ছে আমরা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। আই গেস তোমরা বুঝতে পারছো। ইলেকট্রন ছেড়ে দিলে হয় আয়নীকরণ শক্তি, ইলেকট্রন গ্রহণ করলে হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনের প্রতি তার আসক্তি, অর্থাৎ যে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, ছেড়ে দেয় না, সে যোগ হয়ে যায়। সে অ্যাকসেপ্ট করে মানে কি? সে গ্রহণ করে। বুঝতে পারছো বিষয়টা? সো আমরা বুঝতে পেরেছি। আমাদের এখন দ্বিতীয় কোশ্চেনটা যদি দেখি, দ্বিতীয় কোশ্চেনটাতে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে কোনটি পর্যায় ধর্ম নয়? কোনটি পর্যায় ধর্ম নয়? পর্যায় ধর্ম নয় বলতে আসলে কি বোঝাচ্ছে? নয় বলতে বোঝাচ্ছে যে আমরা একটু আগে দেখছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির পরিমাণ কমে যায়। সো আয়নীকরণ শক্তির পরিমাণ যখন কমে যাচ্ছে, এর পাশাপাশি আরও কিছু জিনিসপত্র আমাদের কম বেশি হচ্ছে। কিরকম দেখো, আমি তোমাকে বলছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হতে থাকে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে। তারপর আকর্ষণ বেশি হতে থাকে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের, আকার ছোট হতে থাকে, রাইট? এবং আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়তে থাকে। অনেকগুলো স্টেপ আমি বলছিলাম। তো ভাইয়া যখন আমি বলতেছি এই জিনিসগুলো, দেখো পরমাণুর আকার পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে পড়ে, কারণ পরমাণুর আকার কিন্তু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে পড়ে, কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে। তারপরে বলতে হবে আয়নীকরণ শক্তি পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে পড়ে, কেননা এটা একটা সিকোয়েন্স মেনটেন করে। বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। আমি যদি ইলেকট্রন আসক্তির কথা বলি, সেম আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে তোমার ইলেকট্রনের আসক্তি, যাই বলি না কেন ভাইয়া, এই প্রত্যেকটা জিনিস আসলে বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, এবং ব্যাখ্যা সব একই, তোমাকে আমি বলছিলাম। সো এখন এই যে প্রত্যেকটা জিনিস, যে পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, কিংবা ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে, যে বাম থেকে ডানে গেলে হয় কমবে নাই বাড়বে, উপর থেকে নিচে গেলে কমবে নাই হয় বাড়বে। যেহেতু একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করতেছে, তাহলে তার হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম হবে। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে পর্যায়বৃত্ত ধর্ম নয় কোনটি। অ্যাটমিক রেডিয়াস মানে কি? পারমাণবিক ব্যাসার্ধ। সো এটা তো ভাইয়া পর্যায় ধর্ম হবে, কেননা এটা কি পর্যায় বাম থেকে ডানে গেলে আসলে কি কমে যায়। আবার দেখো ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি। সো ইলেকট্রন আসক্তিও তো আমাদের পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে পড়ে। ইলেকট্রন নেগেটিভিটি, এটাও তো ভাই পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে পড়ে। মেল্টিং টেম্পারেচার, এই যে মেল্টিং টেম্পারেচারটা আমাদের, এইটা কিন্তু আসলে তোমার একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যে কমে যাবে কিংবা বেড়ে যাবে এরকম কোনো সিকোয়েন্স নাই আসলে। কথা বুঝতে পারছো? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাদের এই যে মেল্টিং টেম্পারেচারটা, সেটা যে মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করেই যাবে, যে আমাদের বাম থেকে ডানে গেলে বাড়বে কিংবা কমবে, এরকম কোনো ব্যাপার না আসলে। সো যেহেতু এটা আমাদের এরকম কোনো জিনিস মেনটেন করে না, সেই ক্ষেত্রে আমরা এটা কখনো এর ভিতরে রাখতে পারবো না। পর্যায়বৃত্ত ধর্মের কয়েকটা উদাহরণের ভিতরে আমি তোমাকে বলি। নর্মালি আসলে যদি আসে তাহলে পাঁচটা পয়েন্ট জানলে চলবে। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, পরমাণুর আকার, পরমাণুর ব্যাসার্ধ, এইগুলো মোটামুটি আসলে জানলে চলে। এই জিনিসগুলো পর্যায়বৃত্ত ধর্ম মেনে চলে, বাকি যা যায় অনেকগুলো দেবে যেগুলো আসলে মেনে চলে না। সেখানে বাংলা দিলে জিনিসটা সহজ হতো, এই জন্য ইংলিশ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে আসছিল কোশ্চেনটা। নেক্সট আমরা যদি টাইপ 5 দেখি, বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা ও তড়িৎ ধনাত্মকতা, এই টপিকটা। সো আমরা প্রথম যে কোশ্চেনটা যদি একটু দেখি, আমাদের প্রথম কোশ্চেনে বলা হচ্ছে খাট ধাতুর মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও সক্রিয় ধাতু কোনটি? আচ্ছা, সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও সক্রিয় ধাতু কোনটি? ওকে ফাইন, আমি তোমাকে একটা জিনিস একটু বলে দিই। আমাদের যে সক্রিয় জিনিসটা কিংবা তড়িৎ ধনাত্মক, এই জিনিসটা পুরোপুরি ব্যস্তানুপাতিক হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতার। ভালো করে বোঝো, আমি একটু লিখে দিই তোমাকে, যে এখন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করতেছি। সো আমি তোমাকে বললাম কি, আয়নীকরণ শক্তি
কিংবা আমি যদি বলি তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি, কিংবা আমি যদি বলি ইলেকট্রন নেগেটিভিটি, আবার হচ্ছে ইলেকট্রন আসক্তি অথবা তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, আমি যদি তড়িৎ ঋণাত্মকতার কথাও যদি বলি, তড়িৎ ঋণাত্মকতা, এই প্রত্যেকটা জিনিস আসলে আমাদের কি হবে জানো, 1/, এখানে লিখবো হচ্ছে তোমার সক্রিয় ধাতু বা তড়িৎ ধনাত্মকতা জিনিসটা বোঝাবে সক্রিয় ধাতু। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করো এই প্রত্যেকটা জিনিস আসলে সক্রিয় ধাতুর ব্যস্ত আনুপাতিক। যার আয়নীকরণ শক্তি তত বেশি তার সক্রিয়তা তত কম, যার ইলেকট্রন আসক্তি তত বেশি তার সক্রিয়তা তত কম, যার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি তার সক্রিয়তা তত কম। ঠিক আছে, এখন আমরা আরও সংক্ষেপে বুঝতে পারবো যেভাবে যে একই পর্যায়ে আমরা জানি গ্রুপ ভিত্তিক যে সম্পর্কটা আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু গ্রুপ ভিত্তিক সম্পর্ক। কিরকম দেখো, আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি পড়েছিলাম মনে পড়ে, হাই লি না কে রুবি সেচে ফেলছে, আমরা এটা কিন্তু পড়েছিলাম, আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্কের ভিতরে এটা পড়েছিলাম। সো দেখো ভাইয়া আমাদের এখানে দেওয়া রয়েছে কি, আমাদের রয়েছে লিথিয়াম দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে সোডিয়াম দেওয়া আছে, আমাদের দেওয়া রয়েছে পটাশিয়াম, আমাদের দেওয়া রয়েছে সিজিয়াম, আমাদের রুবিডিয়ামটা দেয় নাই। সো যাই হোক, এই যে চারটা জিনিস আছে বলা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা ও সক্রিয় ধাতু কোনটি সবচেয়ে বেশি। তো আমরা আয়নীকরণ শক্তির দিকে একটু ফিরে যাই। আমরা বলছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়ে, তখন সক্রিয়তার পরিমাণ কমে যায়। আর যখন উপর থেকে নিচে আসে তখন আয়নীকরণ শক্তির পরিমাণ কমতে থাকে এবং সেই ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে থাকে। তাহলে আমরা সংক্ষেপে জানলাম কি, সক্রিয়তা বা তড়িৎ ধনাত্মকতা জিনিসটা যদি বলে তাহলে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে বাড়ে, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে। কাজে আমি বলতে পারি লিথিয়ামের থেকে সোডিয়াম বেশি সক্রিয়, তারপরে পটাশিয়াম বেশি সক্রিয়, তারপরে সিজিয়াম হচ্ছে বেশি সক্রিয় এবং তড়িৎ ধনাত্মকতা। তো আমরা বলতে পারি এটার উত্তর হবে ডি নম্বর। এই সম্পর্ক যদি আমাদের পর্যায়ভিত্তিক সম্পর্ক থাকতো তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়লেও আমাদের সক্রিয়তার পরিমাণ কিন্তু কমে যেত। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। সো তাহলে আমরা যে টাইপটা শিখলাম সেখানে আমরা কি শিখতে পারলাম দেখো তো, আমরা তড়িৎ ধনাত্মকতা কিংবা হচ্ছে ইলেকট্রন আসক্তির যে ব্যাপারটা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম, অর্থাৎ ইলেকট্রন আসক্তির যে ব্যাপারটা সেটা কিন্তু তড়িৎ ধনাত্মকতার সাথে ব্যস্তানুপাতিক। সো এই টাইপের ভিতরে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি এর পরে কোনো কোশ্চেন আসে, এই কোশ্চেনে দেখা যাচ্ছে একটু ঘুরিয়ে ফিরে অন্যভাবে দিল, আই গেস তোমরা এখন পারবা। নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে পরমাণুর আকার ও ব্যাসার্ধ। সো আমি যদি প্রথম কোশ্চেনটা তোমাদের দেখাই, ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসছিল। কোশ্চেনটা হচ্ছে এমন, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, দেখো ভাই প্রত্যেকটা জিনিসের আমাদের ইলেকট্রনের পরিমাণ কিন্তু সমান হবে না। ইলেকট্রনের পরিমাণ সমান বলতে বোঝাচ্ছে কি, দেখো ভাই প্রত্যেকটা জিনিসের ইলেকট্রনের পরিমাণ সমান হবে কিভাবে? আমাদের ম্যাগনেসিয়াম হচ্ছে কত, ম্যাগনেসিয়াম 2+ দেওয়া রয়েছে। সো ম্যাগনেসিয়াম 2+ মানে কি, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, পারমাণবিক সংখ্যা কত, 12। সো যেহেতু 12 তার মানে হচ্ছে এর প্রোটন সংখ্যা 12, এর ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা কিন্তু 12 হবে না, কেননা এখানে পজিটিভ 2 রয়েছে। যতগুলো পজিটিভ থাকবে ততগুলো নাম্বার আসলে বিয়োগ করে দিতে হবে। সো এটা হবে আমাদের উত্তর 10 ইলেকট্রন। আবার যদি এটার কথা বলি, সোডিয়াম 11, সেখান থেকে প্লাস রয়েছে তার মানে 1 বাদ দাও, সেটাও 10। নিয়ন 10, ম্যাগনেসিয়াম 2+। দেখো প্রত্যেকটা জিনিস আমাদের এখানে 10 10 10 আছে। আইসো ইলেকট্রনিক বলা যায় না এটা? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মৌল এখানে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে কি, যার ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে। এখানে দেখো ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা 10, আমি যদি সোডিয়াম প্লাস তারও 10, নিয়নের 10, প্রত্যেকটা জিনিসের 10। সো যেহেতু সবগুলো 10 তার মানে আইসো ইলেকট্রনিকেরা। এখন আমি কিভাবে বুঝবো যে পারমাণবিক ব্যাসার্ধ কোনটার বড় কোনটার ছোট? ওকে ফাইন, আগের যে টাইপে সেখানে আমি যেটা আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নিউক্লিয়াসের সাথে যদি বাইরের শক্তি স্তর আকর্ষণ যদি বেশি হয়, দ্যাট মিনস আকর্ষণ বল যত বেশি হবে তাদের আয়নীকরণ শক্তির পরিমাণ তত বেশি এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হয়ে যায়। আমি যদি আর একটু ক্লিয়ার করি, আমি তোমাদেরকে বলছিলাম এরকম যে একই পর্যায়ে বাম থেকে যদি ডানে যাই, যেমন আমি যদি বলি এটা হচ্ছে সোডিয়ামের 3টা স্তর, তো সোডিয়ামের শেষ কক্ষপথে একটা থাকে। তারপরে আমি যদি বলি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের একই রকম, তারপরে অ্যালুমিনিয়াম। সো দেখো আমাদের এই ক্ষেত্রে আস্তে আস্তে আকারটা ছোট হতে থাকে। কেন ছোট হতে থাকে খেয়াল করো,
আমাদের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, এখানে ম্যাগনেসিয়ামের জন্য 2টা থাকে, এখানে অ্যালুমিনিয়ামের জন্য 3টা থাকে। যেহেতু আমাদের এরকম থাকে তাই আমরা বলতেছি যে আমাদের বাইরের শক্তি স্তরে যত বেশি ইলেকট্রন থাকতেছে আমাদের প্রোটনের সাথে তত বেশি আসলে কি হচ্ছে, আকর্ষণ হচ্ছে। কারণ আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়া মানে তার প্রোটন সংখ্যা বেড়ে যাওয়া, আর প্রোটন সংখ্যা বেড়ে যাওয়া মানে আছে নিউক্লিয়াসে প্রোটনটা কই থাকে, নিউক্লিয়াসে থাকে। সো আমরা বলতে পারি নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পেয়ে যায়। সো নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পেলে বাইরের স্তরের ইলেকট্রনের সাথে বেশি আকর্ষণ হয়। আমি যে সূত্রটা দেখেছিলাম যে কুলম্বের সূত্র Q1 Q2 বাই হচ্ছে d স্কয়ার, আমি তোমাকে বলেছিলাম যে দূরত্বটা বাড়তেছে না, যেহেতু দূরত্বটা বাড়তেছে না তাই আমাদের দেখো এই দুইটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের F এর পরিমাণ বেড়ে যায়। সো ভেতরের চার্জ এবং বাইরের চার্জ যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি যে তার আকর্ষণ বল বেশি, আর আকর্ষণ বল বেশি হলে এর আকারটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, রাইট? মানে কি হয়, এর সাথে এর আকর্ষণ বেশি হবে না, বেশি হলে কি হয়ে যায়, আকারটা ছোট হয়ে যায়, আয়নীকরণ শক্তি পরিমাণ বেড়ে যায়। আকার ছোট হয়ে যাওয়া মানে কি ভাই, আকার ছোট হয়ে যাওয়া মানে আসলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়া, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়া। অর্থাৎ আমরা সংক্ষেপে বুঝতে পারছি যার পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি তার আয়নীকরণ শক্তি পরিমাণ বেশি, তার আকারটা তত ছোট, তার পারমাণবিক ব্যাসার্ধটা ছোট। তাহলে এখানে আমাদের যার ভর বেশি হবে তার ব্যাসার্ধ সব থেকে কম হবে, এবং যার পারমাণবিক সংখ্যা যত কম তার আসলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে। সো আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম কিন্তু 12, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তারপরে সোডিয়াম হচ্ছে 11, নিয়ন হচ্ছে 10। তো সব থেকে বেশি আমাদের এই জায়গাটাতে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ নিয়ন হবে, কেননা নিয়নের হচ্ছে 10, বাকিগুলোর 11 12। সো এর ইলেকট্রনের সাথে বাইরের স্তরের আকর্ষণ বেশি হয়ে যায়, এর বেশি হয়ে যায়। দেখো 11-এর জন্য এমন, 12-এর জন্য এমন, আর 10-এর জন্য কিন্তু আমাদের 2টা স্তর লাগে। সো তাহলে বুঝতেই পারছো বিষয়টা, তাহলে এর যতটা আকর্ষণ থাকবে বাইরের স্তরের সাথে এর তো তত অনেক বেশি থাকবে। বেশি হয়ে গেলে কি আকার ছোট হয়ে যাবে না? সো আকার ছোট হয়ে গেলে কি হবে দেখো ভাই, তাহলে আমাদের এখানে কোনটা সঠিক ক্রম দেখো, আমাদের একটু খেয়াল করি। এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে এই নম্বর, কেননা এখানে দেখো ম্যাগনেসিয়াম এটা 12, এখানে 10, আবার এখানে 11, সিকোয়েন্স মেনটেন করে নাই। আবার এখানে দেখো সোডিয়াম 11 12 10, সিকোয়েন্স মেনটেন করে নাই। এখানে 12, এখানে 11, এখানে হচ্ছে 10। সো অনেকে অ্যান্সার দিবে ডি নম্বর, কিন্তু এই ডি নম্বর অ্যান্সার হবে না। পারমাণবিক সংখ্যা যত বেশি হবে ব্যাসার্ধ তত কম হবে। সো অ্যান্সার হবে এই নম্বর। তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম। ওকে ফাইন। একই রকমভাবে ভাইয়া আমরা 2 নম্বর কোশ্চেনটা করতে পারি। এই ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যাটা আসলে জানা লাগে। সো অনেকেই এই পারমাণবিক ব্যাসার্ধগুলো জানে না, এই জন্য অ্যান্সার করতে পারবে না। সো এক্ষেত্রে আমি তোমাকে বলবো যে 45 পর্যন্ত পারমাণবিক সংখ্যা একটু মুখস্থ রেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছিল 2012 সালে, বর্তমানে আসলে এই ধরনের কোশ্চেন আসার পসিবিলিটি কম। এখন যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম এই জিনিসপত্র দিয়েছে, তারপর আমি বলবো সেফ জোনে থাকার জন্য তুমি হচ্ছে 45 পর্যন্ত পড়ে যেতে পারো, কারণ একটা কোশ্চেন দিয়ে দিলে তো আবার বিপদ হয়ে যেতে পারে, তাই না? সো দেখো আমাদের এই ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ সঠিক ক্রম হচ্ছে জাস্ট পারমাণবিক সংখ্যাটা জানতে হবে। যার পারমাণবিক সংখ্যা যত বেশি হবে তার ব্যাসার্ধ তত ছোট হবে। তাহলে এটা আমরা সবাই জানি। দেখো রুবিডিয়ামের ক্ষেত্রে আমরা 37 পারমাণবিক সংখ্যা, স্ট্রনশিয়ামের ক্ষেত্রে আমরা জানি 38, তারপরে হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 40, আর টেকনেশিয়ামের ক্ষেত্রে হয় 43। সো ওইভাবে তুমি এখন সাদা দেখো, তুমি তো এখন পারবা নাকি? পারমাণবিক সংখ্যা জানলে তো আগের কনসেপ্টই, বরং আগেরটারও কঠিন, যেহেতু আগেরটা সরাসরি দেয় নাই, যেহেতু আগেরটা সরাসরি ক্যাটায়ন কিংবা অ্যানায়ন যোগ করে দিয়েছে, সরাসরি দেয় না। দেখো আমাদের এই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা অনেকে জানে না, এই জন্য এটা দিয়ে দিয়েছে। বাট আমরা আগে যেটা করলাম সেটা কিন্তু ম্যাগনেসিয়াম নিয়ন আমরা পারমাণবিক সংখ্যা জানি, এই জন্য কিন্তু ওর উপরে প্লাস মাইনাস দিয়ে দিয়েছে। বুঝতে পারছো বিষয়টা? সো এমন হতে পারে যে তোমাদের সাথে এমন দিল যে নেগেটিভ দিয়ে দিল, এমন হতেই পারে। ঠিক আছে, আমাদের কি করলো, নেগেটিভ দিয়ে দিল, চার্জগুলো নেগেটিভ দিয়ে বললো যে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ কেমন হবে। দেন নিচে দেখো নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা তোমাদের কাজ থাকলো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন কত, F মাইনাস, তারপরে নিয়ন 10, F মাইনাস মানে কি এরও 10, সোডিয়াম প্লাস এও ইলেকট্রন সংখ্যা 10, ম্যাগনেসিয়াম 2 প্লাস, প্রত্যেকটা 10। এবার সবচেয়ে তুমি দেখবে যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার, পারমাণবিক ব্যাসার্ধ বেশি কার, ম্যাগনেসিয়াম। উত্তর হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? সো 2012 সালে কিন্তু একটা জিনিস থেকে আমার 2টা কোশ্চেন আসছে, অদ্ভুত না? ওকে ফাইন। সো আমরা এবার টাইপ 7 দেখি। ওকে ফাইন। সো আমরা এখন টাইপ 7 দেখব। খেয়াল করি টাইপ 7-এ কি বলা হচ্ছে, বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন
ও তাদের বন্ধন প্রকৃতি, বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন এবং তাদের বন্ধন প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। দেখো ঢাকা ইউনিভার্সিটি 19-20 সালে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে হীরা ও গ্রাফাইটের কিছু পার্থক্য দিয়ে। হীরা ও গ্রাফাইটের কিছু পার্থক্য। তো দেখো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে কিছু জিনিসপত্র আমি একটু লিখে দিতে চাই, তোমরা একটু লিখে রাখবা। আচ্ছা আমি এক কাজ করি, আমি পয়েন্টটা বলি, অপশনগুলো পড়ি, তার সাথে সাথে আমি তোমাদের লিখে দিই, সেটা বেটার হয় হয়তো বা। দেখো কার্বন, মৌল, হীরা ও গ্রাফাইটের ভিন্ন রূপ। তোমরা এটা সবাই জানো যে কার্বনের দুইটা ভিন্ন রূপ আছে, একটা হচ্ছে হীরা আর একটা হচ্ছে গ্রাফাইট। দুইটাই কিন্তু কার্বন মৌলের। আসলে এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়, মানে মিথ্যা, মিথ্যা জিনিসটাকে আমার বের করতে হবে। অর্থাৎ সত্য জিনিস আমার লাগবে না, মিথ্যা জিনিস লাগবে আমার। বলা হচ্ছে উভয় মৌল কার্বন মৌল দ্বারা গঠিত। এটা তো আমরা সবাই জানি যে কার্বন ও হীরা তারা হচ্ছে দুইটা ভিন্ন রূপ। কার্বন ও হীরা মানে কার্বনের দুইটা ভিন্ন রূপ। সো আমরা সবাই জানি উভয় কার্বন মৌল দ্বারা গঠিত। ওকে ফাইন। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে কার্বনের দুইটা ভিন্ন রূপ হলেও আমাদের হীরা যেটা আছে, হীরা হচ্ছে সংকরণ হচ্ছে sp3, আর তোমার হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইট হচ্ছে sp2। এটা একটু মাথার ভিতর ঢুকাই রাখবা। এবং এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী হীরা, আর গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, ঠিক আছে। আচ্ছা, আর হীরার ক্ষেত্রে আমাদের গলনাঙ্ক হচ্ছে 3600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর গ্রাফাইটের ক্ষেত্রে আমাদের 3720 ডিগ্রি মেবি। আমার যতদূর ধারণা, আমি যতদূর জানি যে হীরার ক্ষেত্রে বিদ্যুৎ অপরিবাহী, এটার ক্ষেত্রে সংকরণ এমন, বিদ্যুৎ অপরিবাহী, গলনাঙ্ক এটা। তারপরে গ্রাফাইটের ক্ষেত্রে সংকরণ এটা, বিদ্যুৎ অপরিবাহী এবং গলনাঙ্ক এটা। সো তিনটা ইনফরমেশন লিখে দিলাম। সো তিনটা কিন্তু পার্থক্য। সো আমরা দেখি উভয়ের দহন তাপ একই। তো উভয়ের দহন তাপ কখনো এক হবে যেখানে দুইটার ভিন্ন ভিন্ন গলনাঙ্ক, দুইটাকে গলাতে ডিফারেন্ট টাইপের তাপ লাগবে। তাহলে দুইটার কি দহন তাপ এক হতে পারে কখনো? এখানে বলা হয়েছে উভয়ের দহন তাপ একই। যেহেতু টেম্পারেচার ভিন্ন, গলাতে দুইটাকে আমার ভিন্ন টেম্পারেচার লাগে, তাহলে তার দুইটার দহন তাপ কখনো এক হয়? সো আমাদের এইটাই কিন্তু ভুল। আমরা পরেরটা দেখি, উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন। এটাও সঠিক, কেননা বিদ্যুৎ পরিবাহিতা, একজন বিদ্যুৎ পরিবহন করে, একজন করে না। তাহলে দুইজনের কি বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন না? এটা তো সঠিক তথ্য। কিন্তু উভয়ের দহন তাপ একই, এটা ভুল কথা কি বুঝতে পারছো? সো আমরা কার্বন এবং গ্রাফাইটের কিছু পার্থক্য আছে, 4-5টার মতো পার্থক্য আছে, আমি এখানে 3টা লিখে দিয়েছি। সো এইগুলো তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে রিটার্নও দিতে পারে, বুঝতে পারছো বিষয়টা? সো এই জিনিসগুলোকে ভালো করে পড়বা। এই এমসিকিউ দেখা ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন দিয়ে দিল 2 মার্কের, দিতেই পারে। ওকে ফাইন। সো আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটাতে বলা হচ্ছে কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? এই জিনিসটা আমরা অনেকেই জানি না বা বুঝি না। তো কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? ওকে ফাইন, আমি তোমাকে 2টা রিয়াকশন লিখে দিব, যে রিয়াকশনটা একটু ভিন্নভাবে ঘটে। খেয়াল করো, আমাদের দেওয়া রয়েছে এখানে ফ্লোরিন, ক্লোরিন, তারপরে ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। এন্ড প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের কি লাগানো আছে? দেখো প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের সোডিয়াম লাগানো আছে। এখানে আমাদের সোডিয়াম দেওয়া রয়েছে, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড অ্যান্ড সোডিয়াম হচ্ছে আয়োডাইড। বলা হচ্ছে এইটার ভিতরে কোনটা সালফার, প্রত্যেকটা জিনিস আবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের সালফার তৈরি করে। সো খেয়াল করো ভাই, আমি যখন NaF এর কথা বলতেছি এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করব, তখন আসলে এটা কিভাবে ভাঙে জানো? এইটা আসলে যেভাবে ভাঙে, এইটা হচ্ছে H × HSO4, অর্থাৎ সালফার আমাদের এখানে পজিটিভ, বাই সালফার আছে নেগেটিভ আয়ন, এটা পজিটিভ এটা নেগেটিভ। এই বিক্রিয়াটা ঘটে ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে। সো আমরা যদি দেখি তাহলে পজিটিভটা যাবে হচ্ছে নেগেটিভের কাছে, সো সোডিয়াম বাই সালফেট হবে। আর আরেকটা জিনিস হবে কি, এই যে H আর F মিলে হচ্ছে HF। ওকে, এই বিক্রিয়াটা সেম বিক্রিয়াটা ঘটে হচ্ছে আমাদের ক্লোরিনের ক্ষেত্রেও। ক্লোরিনের ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে কি, আমি সেম বিক্রিয়া আমি জাস্ট কি করব, এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো এখানেও হবে সোডিয়াম বাই সালফেট, সোডিয়াম বাই হচ্ছে সালফেট, আর এখানে হবে HCl। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা দেখি এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা একটু ডিফারেন্টভাবে ঘটে থাকে। সেটা কীরকম দেখো, আমি যদি সোডিয়াম এখানে ব্রোমাইড লিখি আর সালফিউরিক অ্যাসিড লিখি, এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে
আমাদের এখানে যেটা হয় যে আমাদের এখানে H2O হয়, আবার H2 এটাকে যদি ভাঙো তাহলে H2O, আর এই ক্ষেত্রে হয় SO2, ঠিক আছে, আর এই ক্ষেত্রে হয় Br2 আর সোডিয়াম সালফেট। এই বিক্রিয়াটা একটু মুখস্থ রাখো ভাই, কারণ এটাকে ভেঙে যে জিনিসটা তৈরি হয় ওইটার সাথে আবার এটা বিক্রিয়া করে লাস্ট ফাইনাল আমরা এই লাইনটা পাই। সো তুমি এই লাইনটা মুখস্থ রাখলে চলবে। কীভাবে মনে রাখবা দেখো, প্রথমে আমাদের এখানে যেখানে SO4 থাকবে সেখান থেকে আমরা SO2 নিচ্ছি, Br আছে আমরা এখান থেকে Br নিচ্ছি, আলাদাভাবে ভেঙে নিচ্ছি, দেন কি করতেছি আমরা এখান থেকে পানিও পাইতেছি, আর আর এখানে সোডিয়াম আর সালফেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাই সালফেট। খেয়াল করো, যখন আমি ব্রোমিন নিচ্ছি তখন কিন্তু আমাদের আসলে গ্যাস সৃষ্টি হচ্ছে, সালফার ডাইঅক্সাইডের গ্যাস সৃষ্টি হচ্ছে। এখন আমাদের এখানে বের করতে হবে কি, দেখো বলা হচ্ছে সালফার তৈরি করে, তার মানে আমাদের এমন একটা জিনিস লাগবে যেখান থেকে শুধু পার্টিকুলার আমি সালফারটা পেয়ে যেতে পারি। সেটা কিভাবে দেখো, আমি যখন এই জায়গাটাতে ব্রোমিনের জায়গায় যখন আয়োডিন নিব তখন আসলে বিক্রিয়াটা কি ঘটে জানো, এই সব সেম থাকে, শুধুমাত্র এই জায়গাটাতে H2S হয়। এই H2S থেকে আমরা পার্টিকুলারলি আমরা সালফার পেয়ে যেতে পারি। এই সালফারটাই এই জায়গাটা হচ্ছে মানে তোমার এই পুরো রিঅ্যাকশনে হচ্ছে এই সালফার ডাইঅক্সাইডের একটা পচা ডিমের গন্ধ বের হয়, এবং সেখান থেকে আমি জাস্ট সালফার অংশটা পেয়ে যেতে পারি। বুঝতে পারছো বিষয়টা? তোমরা একটু মনে রাখো ভাইয়া, এই বিক্রিয়াটা একটু ডিফারেন্ট টাইপের বলতে পারি, লাস্ট দুইটা রিঅ্যাকশন। আমরা যদি এখানে ব্রোমিন নিতাম তাহলে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা বর্ণহীন একটা গ্যাস পেতাম, বর্ণহীন, আর এই ক্ষেত্রে আমরা দুর্গন্ধযুক্ত একটা জিনিস পাচ্ছি, ডিমের মতো পচা গন্ধ টাইপের একটা গ্যাস আছে, এবং সেখান থেকে আমরা সালফারের একটা অংশ পাই, অর্থাৎ এখানে সালফারের উপস্থিতি আছে, বিক্রিয়া আছে সালফারের উপস্থিতি থাকে। বুঝতে পারছো বিষয়টা? সো আমাদের উত্তর হবে ডি নম্বর। একটু জটিল বলতে পারো, ইনফরমেশনটা তোমাদের বইতেও হয়তো বা আছে কিনা আমি জানি না। সো এরকম কিছু কোশ্চেন আসলে অনেক সময় দিয়ে থাকে। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনটা যদি দেখি, নেক্সট কোশ্চেনটাতে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কিন্তু Al2Cl6 আছে, অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টা হবে? সো আমি একটা জিনিস জানি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার ডাইমার গঠন করে, ডাইমার। সো ডাইমার গঠন করে বলতে বোঝাচ্ছি, দেখো ডাইমার বলতে বোঝাচ্ছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে কিভাবে জানো, এখানে ক্লোরিন থাকে, এখানে ক্লোরিন থাকে, দেন হচ্ছে এখানে ক্লোরিন থাকে, আর আরেকটা জিনিস থাকে কি জানো, দেখো এই জায়গাটাতে আমাদের সন্নিবেশ বন্ধন গঠন করে। এখানে দেখো প্রত্যেকটা ক্লোরিনের আমাদের কি থাকে, দেখো তোমার হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে। সো আমি যদি এখানে আরেকটা অ্যালুমিনিয়াম লিখি, এখানে দেখো এখানে ক্লোরিন থাকে, এখানে ক্লোরিন থাকে। এই যে মুক্তদল থাকে, আমরা জানি মুক্তদল ইলেকট্রনটা সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে থাকে, এই যে বন্ধনটা এখানে দিয়ে দিল। বুঝতে পারছো বিষয়টা? আবার এখানে কি করে, এখানেও তোমাদের মুক্তদল ইলেকট্রন থাকে, এখানে মুক্তদল ইলেকট্রন থাকে। তো এক জোড়া মুক্তদল ইলেকট্রন হচ্ছে একটা সন্নিবেশ বন্ধন দিয়ে থাকে, একটা সন্নিবেশ বন্ধন দিয়ে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি আসলে সন্নিবেশ সংখ্যা কয়টা, সন্নিবেশ সংখ্যা 2টা, আর সমযোজী বন্ধন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা কিভাবে ডাইমার গঠন করে এটা তোমাদের সৃজনশীলে আসতো, তোমরা হয়তো বা জানো। এখানে যেহেতু এমসিকিউ আছে, সো আমাদের এই লাইনটা জানতে হবে, ঠিক আছে? এই কাঠামোটা জানলে আমরা ইজিলি বের করতে পারি। সো অ্যান্সার হবে 6-2 এ নাম্বার হচ্ছে অ্যান্সার। ঢাকা ইউনিভার্সিটি এটাও 18-19 সালে আসছিল। দেখো 18-19 সালে কতগুলো কোশ্চেন জাস্ট এই টাইপ থেকে আসছে। সো এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরে দেখো 18-19 সালে আবার একটা কোশ্চেন আসছে, কি একটা অবস্থা দেখো। বলা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনে কয়টা sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়? sp3 হাইব্রিডাইজেশনে কয়টা sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়? তোমরা এটা জানো sp3 হাইব্রিড অরবিটাল এর একটা সংক্ষেপে আমি তোমাকে একটা শর্টকাট টিপস বলে দিই। যেহেতু এখানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের কোনো কথা বলে নাই, তাই s আর p এর যত পাওয়ার হবে ততগুলো হাইব্রিড অরবিটাল গঠন করে। খেয়াল করো, s এর পাওয়ার 1, p এর পাওয়ার 3, তো 1 আর 3 যোগ করো 4, তার মানে 4টা হবে। বুঝতে পারছো? সে ফর এক্সাম্পল আমি তোমাকে মিথেনের কথা বলতে পারি, তোমরা হয়তো বা সেটা জানো। মিথেনের ক্ষেত্রে আমাদের কার্বনটা কি হয়, sp3 সংকরিত হয় না। এবং তোমরা মিথেনের আকৃতি পড়েছো না, এরকম পড়েছো না, দেখো চতুস্থলকের আকৃতি পড়েছো না, এই যে চতুস্থলকের আকৃতি, এই যে এমন থাকে না, দেখো এই যে এই টাইপের একটা আকার থাকে, রাইট? তোমরা একটু সবাই পড়েছো হয়তো বা এই জিনিসটা। সো চতুস্থলকের আকৃতি থাকে এটা,
স্থলকের আকৃতি মিথেন। সো এই ক্ষেত্রে কি হয় আমাদের দেখো এখানে একটা sp3, এখানে একটা sp3, এখানে একটা sp3, এখানে একটা sp3। সো আমাদের কয়টা হাইব্রিড অরবিটাল গঠন করে দেখো তো? চারটা। একটা দুইটা তিনটা চারটা গঠন করে। এবং সব থেকে শর্টকাট যে টেকনিকটা আমি তোমাকে বলে দিচ্ছি, যদি মুক্ততল ইলেকট্রনের কথা না বলে তাহলে মাথায় রাখবা এই এস এবং পি এর যতটা পাওয়ার হবে আমাদের সেটা হবে অ্যান্সার, মানে এস এবং পি এর পাওয়ার যোগ করলে। আর যদি কখনো এক জোড়া মুক্ততল ইলেকট্রনের কথা বলতো, এখানে যদি এক জোড়া মুক্ত ইলেকট্রনের কথা বলতো, তার মানে এটা বাদ দিয়ে দিতাম, এটা থাকতো না। তাহলে অরবিটাল সংখ্যা হতো কত? 3টা। এক জোড়া মুক্ত ইলেকট্রন মানে একটা বাদ চলে যাবে, তাহলে হতো 3টা। সো এরকম করে আমরা ইজিলি বের করতে পারি। আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বেশি হয় কখন জানো? মাথায় রাখবা, যখন আমাদের প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারছি যে অধাতুর অক্সাইড মানে অধাতুর সাথে কোনো কিছু যুক্ত আছে, তার মানে সমযোজী জিনিসপত্র আছে। এর ভিতরে যে জিনিসটা আমাদের থাকে হাইড্রোজেন বন্ধন গঠন করে সেইটা কিন্তু আমাদের তরল হয়ে থাকে এবং সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি হয়। এবং বাকি সব আসলে গ্যাস, সবগুলো গ্যাস। মাথায় রাখবা এখানে যা আছে সবগুলো গ্যাস, বুঝতে পারছো? অধাতুর সাথে কোনো কিছু যুক্ত আছে, যেমন মিথেন আমরা জানি গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, আবার PH3 গ্যাস, তারপরে H2S গ্যাস, প্রত্যেকটা জিনিস গ্যাস। এখন এই গ্যাসের ভিতরে যদি আমি এমন একটা জিনিস পাই যেটা তরল সৃষ্টি করতে পারে, তরল হতে পারে, সেইটাকে আমরা বলবো না তার স্ফুটনাঙ্ক বেশি? কারণ গ্যাসের কি স্ফুটনাঙ্ক বেশি হয়? আমরা জানি কঠিনের স্ফুটনাঙ্ক বেশি হয়, তারপরে তরল স্ফুটনাঙ্ক তার থেকে একটু কম হয়। তারপরে যদি আমি আরও কম খুঁজতে তাহলে গ্যাসের ক্ষেত্রে। সো প্রত্যেকটা জিনিসই গ্যাস, এর ভিতর থেকে যদি আমি তরল বের করে আনতে পারি তাহলে সেটা বলবো না স্ফুটনাঙ্ক বেশি, কিংবা তার গলনাঙ্ক বেশি, কিংবা সেটি তরল, বলতে পারি না। সো আমাদের এখানে তরল মানে কি? তরল হচ্ছে বুঝবো যেটা হাইড্রোজেন বন্ধন গঠন করে সেটা আসলে তরল হতে পারে এবং তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তরলাঙ্ক বেশি হতে পারে। সো হাইড্রোজেন বন্ধনের যে কনসেপ্টটা আমি যদি তোমাকে একটু বোঝাই, আমরা হয়তো বা জানি সেটা যে হাইড্রোজেন বন্ধনের গঠনের জন্য মাস্ট আমাকে হাইড্রোজেন নিতেই হবে। হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব না। এখন হাইড্রোজেনের সাথে আর কি পরমাণু আমাদের যুক্ত হতে পারে, এবং এর সাথে আমাদের যে পরমাণু যুক্ত হবে তার আকারটা অবশ্যই অনেক বেশি ছোট হতে হবে এবং তার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হবে বেশি। সো এরকম 3টা মৌল আছে, মাথায় একবার সংক্ষেপে আমি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে ফ্লোরিন। এই 3টা মৌলের সাথে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু আসলে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব নয়। মাইন্ড ইট। নাইট্রোজেনের নিচে থাকে ফসফরাস, অক্সিজেন নিচে থাকে সালফার, ফ্লোরিন নিচে ক্লোরিন। দেখো ভাই এই প্রত্যেকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বেশি। ফ্লোরিন বেশি, ক্লোরিন বেশি, অক্সিজেন বেশি, সালফার বেশি, নাইট্রোজেন বেশি, ফসফরাস বেশি। কিন্তু হাইড্রোজেন এদের সাথে আমাদের কি গঠন করে না? আমাদের এইটার সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে না, কেননা তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বেশি হলেও আমাদের আসলে এর আকারটা ছোট কিন্তু এর আকারটা বড়। এটা 2টা স্তর থাকে, 3টা স্তর থাকে। সো যেহেতু আকার বড় তাই এটার সাথে কখনোই আমাদের আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করে না। সো হাইড্রোজেন বন্ধন গঠন করে কোনগুলো? দেখো এন এর সাথে আমি যদি H যুক্ত করি সেটা হয় NH3, তারপরে হয় পানি, তারপরে হয় হাইড্রোজেন ফ্লোরাইড। এই 3টা ব্যতীত হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব নয়। তো এই 3টার ভিতরে কি একটাও আছে আমাদের? দেখো তো ভাই, এই যে অ্যামোনিয়া আছে। সো অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে, কারণ আমাদের এখানে PH3 হয়েছে, PH3 সো হবে না। H2S হবে না, HCl হবে না, আর CH4 তো গ্যাস হবেই না। সো মোটামুটি বুঝতে পারলাম আমরা। এবার আমার 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা একটু দেখি। 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি আমি পানি যুক্ত করি তাহলে আসলে কি ঘটে? অনেকে এই কোশ্চেনটা হয়তো পারবে না। সরাসরি এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 20 সালে দিয়েছে, 20-21 সেশনের দিয়েছে, সরাসরি রিপিট করছে ঢাকা ইউনিভার্সিটি বছর 4টা কোশ্চেন। 2015-এর কোশ্চেন সরাসরি 2020-তে দিয়েছে, এরকম 4টা কোশ্চেন আছে। সো আমি তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ার জন্য বলবো, কারণ কোশ্চেন ব্যাংক যদি ভালো করে পড়ো, বিশ্বাস করে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি রিপিট করে। তো যদি কখনো রিপিট করে থাকে তাহলে দেখবা নিজেদের কোশ্চেনই রিপিট করতেছে। ওকে, সো আমরা এবার হচ্ছে দেখবো, এটা মানে এখন আমি টাইপ মেবি 7 আলোচনা করছি। সো সেটা সমস্যা না, আমাদের কোশ্চেনগুলো একটু দেখি তাহলে আমাদের স্লাইডে তো সবই আছে। দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কি হবে খেয়াল করবা। যে কোনো লবণ পানির ভিতরে দিয়ে দিলে সেটা ক্যাটায়ন এবং অ্যানায়ন আকারে ডিভাইড হয়ে যায়, সংক্ষিপ্ত হিসেব। যে কোনো লবণ, এখন ভাই এই জায়গাটা সোডিয়াম ক্লোরাইডের জায়গায় আমাদের যে কোনো কিছু দিতে পারে। আমরা লবণ কিন্তু চিনেছি, লবণ কি ধাতুর সাথে O বা OH বাদে যা থাকবে সব লবণ।
ধাতুর সাথে ও বা এস যা থাকবে সব লবণ। যেমন আমি যদি ধাতুর সাথে আমি যদি এটা দিই সোডিয়াম অক্সাইড, এটা কিন্তু ক্ষার বা ক্ষারক। তারপরে যদি আমি দিই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো প্রত্যেকটা কিন্তু ক্ষার বা ক্ষারক। এখন এই ও বা এস বাদে যা থাকবে সব লবণ। যেমন সোডিয়াম ক্লোরাইড লবণ, সোডিয়াম সালফেট লবণ, সোডিয়াম কার্বনেট লবণ, সোডিয়াম বাই সালফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ভাই যা থাকবে সব লবণ। এই লবণটা যদি পানির ভিতরে কখনো দিয়ে দেওয়া হয় তাহলে সেটা মূলত আমাদের ক্যাটায়ন ও অ্যানায়ন আকারে ডিভাইড হয়ে যায়। আর পাশে অ্যাকুয়াস দিবা, কারণ এর ভৌত ধর্ম হচ্ছে এটা। অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ, যেহেতু তুমি জলীয় দ্রবণের ভিতরে দিয়ে দিচ্ছ তাই অ্যাকুয়াস দিবা। এখানে অনেক দেখো এখানে কিন্তু আমাদের গ্যাস দেওয়া রয়েছে, সো গ্যাসটা হবে না আমাদের। এখানে কোনটা উত্তর হবে? সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস এবং যেখানে অ্যাকুয়াস থাকবে, সো আমাদের অ্যান্সার হবে বি নম্বর। নেক্সট কোশ্চেনটা যদি দেখি আমি, নিম্নের কোন অণুটি রৈখিক অণু? আচ্ছা, তো কোনটা রৈখিক অণু আমি তোমাকে যদি একটু বোঝাই, তার আগে আমি তোমাকে কিছু জিনিসপত্র একটু লিখে দিতে চাই। খেয়াল করো, যদি কখনো এমন হয় যে আমাদের সংকরণ করার শেষে আমাদের এমন হয় যে sp3 যদি থাকে এবং সেই ক্ষেত্রে যদি মুক্তদল ইলেকট্রন না থাকে, মাথায় রাখবা মুক্তদল ইলেকট্রন যদি না থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে সেটার আকার হবে তোমার, এটা হবে চতুস্তলকীয়, ঠিক আছে? চতুস্তলকীয়, ঠিক আছে। আচ্ছা, আমি একটু একটা জিনিস লিখে দিই। আমরা প্রথমে একটা সূত্র লিখে দিব, সেটা হচ্ছে যে একটা ডিজিট বের করা লাগে, একটা ডিজিট। সেই ডিজিটটা দ্বারা আমরা বুঝতে পারবো সংকরণের আসলে কেমন হবে। লেখো হাফ, এখানে ব্র্যাকেটে লেখো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। খেয়াল করো, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌলের পরমাণুর সংখ্যা, প্লাস একযোজী মৌলের পরমাণুর সংখ্যা, এখানে লিখবা প্লাস লিখলে হবে অ্যানায়ন, আর মাইনাস লিখলে হবে ক্যাটায়ন, প্লাস অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন, ঠিক আছে? মাইনাস ক্যাটায়ন। খেয়াল করো, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌলের পরমাণুর সংখ্যা প্লাস অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন। তো আমি তোমাদের একটু দেখাই যে আমি যদি কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলি, কার্বন হচ্ছে আমরা জানি 6, সো 6কে ভাঙা যায় এভাবে 2 আর 4। সো সর্বশেষ স্তরে আমাদের কার্বনের থাকে 4, সামনে হাফ দিবা। একযোজী মৌলের পরমাণু, একযোজী কিন্তু নাই। একযোজী কোনগুলো? যেমন হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো কিন্তু একযোজী, অর্থাৎ গ্রুপ 17 আর গ্রুপ 1। সো হাইড্রোজেন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আছে। তো এইগুলো বাদে কিন্তু আসলে খুব বেশি নাই আসলে। সো আমরা দেখি এটা কিন্তু দ্বিযোজী। সো দ্বিযোজীর জন্য হবে না, অ্যানায়ন নাই, ক্যাটায়ন নাই, সো ক্লোজ। সো এখানে আমাদের কত হচ্ছে 2। তো এই সংখ্যাটা যদি 2 হয়, খেয়াল করো আমাদের 4 হয়, 4 হলে sp3 এবং আকৃতি চতুস্তলকীয়। এরপরে যদি আমাদের এই সংখ্যায় ক্যালকুলেশন করে যদি সংখ্যাটা 3 আসে, আসলে হয় sp2 এবং এটা হয় ত্রিভুজ আকার, ঠিক আছে? এই সংখ্যাটা যদি 2 হয় তাহলে সেটা হয় sp, এবং sp হলে হয় সরল রৈখিক, এটা মাথায় রাখবা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আকৃতিকে সরল রৈখিক না, দ্যাট মিন্স রৈখিক না। কার্বন ডাইঅক্সাইডের আকৃতি রৈখিক না, ডেফিনেটলি রৈখিক। সো আমরা আরেকটা জিনিস পড়বো, যদি এমন হয় তাহলে বন্ধন কোণ হয় তোমার 100, চতুস্তলকীয় হলে হয় 109.5 ডিগ্রি, দেন ত্রিভুজাকার হলে হয় 120 ডিগ্রি, সরল রৈখিক হলে হয় 180 ডিগ্রি। এই জিনিসগুলো একটু পড়ে রাখবা। এখন এইগুলো আমি লিখে দিলাম যখন মুক্তদল ইলেকট্রন থাকবে না তখন। কিন্তু যদি মুক্তদল ইলেকট্রন থাকে তাহলে একজোড়া মুক্তদল ইলেকট্রন থাকলে হয়ে যায়, একজোড়া মুক্তদল ইলেকট্রন থাকলে এই জায়গাটা পরিবর্তন আসে। পরিবর্তন কেমন আসে? 109 ডিগ্রির জায়গায় হয়ে যায় 107 ডিগ্রি, এবং সেই ক্ষেত্রে হয় ত্রিভুজাকার প্রাইমোডিয়। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমার একজোড়া মুক্তদল ইলেকট্রন থাকে। আবার যখন 2 জোড়া বলবো তখন পানি, তখন কৌণিক আকৃতি হয়ে যায়, বন্ধন কোণ হয়ে যায় 104 ডিগ্রি।
সো সেই ক্ষেত্রে আমাদের পার্থক্য আসে। এখন আমি যদি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে বের করতে চাই তাহলে দেখো একই সূত্র যদি সালফার ডাইঅক্সাইড দিয়ে বের করতে চাই তাহলে আসলে কেমন হবে খেয়াল করো। সালফারের আসলে সবের কক্ষপথে 6 থাকে আর এক যদি মৌলের পরমাণু টরমাণু নাই, সো সামনে হাফ, সো ক্যালকুলেশন করলে 3, সো 3 এর জন্য হয় কি sp2, আর sp2 হলে কি হয় একটু আগে লিখে দিলাম, তোমার কি হয়ে যায় তোমার ত্রিভুজাকার হয়, রাইট। সো আমার মনে হয় বুঝতে পারছি বিষয়টা। এবার পানি দেখো, পানি আমি তোমাকে বলছিলাম যে পানির যদি মুক্ত, যেহেতু পানির 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, কাজে এর আকৃতি হবে হচ্ছে কৌণিক আকৃতি, এবং তোমার হচ্ছে যদি ক্যালকুলেশন করো পানির ক্ষেত্রে আসলে 4 আসবে না, পানির ক্ষেত্রেও 4 আসবে না। সো 4 আসলে কি হয় তোমার, কিন্তু মুক্ত ইলেকট্রন থাকার কারণে কি হবে 104 ডিগ্রি, আর এখানে হবে ভি আকৃতি, ঠিক আছে, আর সব সেম থাকবে না। দেন হচ্ছে বাকিটা তো কখনো হবেই না। সো আমরা বুঝতে পারলাম এ নম্বর অ্যান্সার। আমরা যদি পরের কোশ্চেনটা যদি দেখি, সো আমরা সংকলন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম মেবি। সো আমরা 8 নম্বর কোশ্চেনটাতে দেখি, বলা হচ্ছে একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটালের হাইব্রিডাইজেশন হলে আমরা কি পাই? একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল হলে কি হয়, আমি তোমাদের লিখে দিয়েছিলাম না যে একটা অরবিটাল একটা পি, একটা এস একটা পি হলে সেটা সরলরৈখিক হয়, আর সরলরৈখিক হলে তাদের মধ্যবর্তী কোণ কত? খেয়াল করো, আমি তোমাদের যদি একটু বোঝাই ভাই, দেখো যখন আমি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে করছি, দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু সরলরৈখিক, খেয়াল করো এই যে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আবার যখন আমি BCl3 করব, BCl3 দেখো খেয়াল করো, বোরনটা এখানে থাকে, ক্লোরিন এখানে, ক্লোরিন এখানে, ক্লোরিন এখানে, এই যে পরস্পরের সাথে এরা 120 ডিগ্রি করে কোণ ক্রিয়েট করে। আবার যখন মিথেনের কথা যদি বলি, মিথেন কিন্তু আমাদের এরকম থাকে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, সো 109.5 ডিগ্রি হয়। সো যখন আমার একটা এস একটা পি তখন সরলরৈখিক হয় এবং 180 ডিগ্রি হয়। সো আমরা দেখি টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিট, সো এটা আমরা লম্ব হয় বলছে, দুইটা মৌল আছে যেটা লম্বভাবে থাকবে, তার মানে কোণ হচ্ছে 90 ডিগ্রি বোঝাচ্ছে। 4 অরবিটালস ডিরেক্টেড টেট্রাহাইড্রিক্যালি, এটাও হবে না। 4টা অরবিটাল আমাদের কি হবে ডিরেক্টেড টেট্রাহাইড্রিক্যালি থাকবে। দেন 3 অরবিটালস ইন প্লেন, 3 অরবিটাল, 3টা অরবিটাল কি থাকবে না, আমাদের 2টা অরবিটাল থাকবে, যেটার কোণ হবে কত, এই যে 2টা অরবিটাল। সো 3টা অরবিটাল মানে কি sp_d, যেরকম লিখি হচ্ছে sp_q_d, তার মানে 3টা অরবিটাল আছে sp_d। সো 3 অরবিটাল কখনো থাকবে না একটা প্লেনে, আর 2 অরবিটাল মানে কি 2টা অরবিটাল, যেমন একটা s অরবিটাল একটা p অরবিটাল, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। সো আমার অ্যান্সার হচ্ছে বি নম্বর। নেক্সট কোশ্চেনটা যদি দেখি, বলা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি, এখানে কি কি বন্ধন আছে সেটা আমাকে বের করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে 7-8 সালে আসছিল, এরপর অন্যান্য ইউনিভার্সিটি রিপিট করছে, এবং আমার বিশ্বাস যে ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের কোশ্চেন আবার দিতে পারে, যেহেতু অনেক বছর দেয় নাই। সো আমার মনে হচ্ছে যে এই টাইপের কোশ্চেন আসলে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি আমরা কিভাবে বের করতে পারি। খেয়াল করো, অ্যামোনিয়াম ক্লোরাইড আসলে কিভাবে ভাঙে, খেয়াল করো, যখন আমি অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙতেছি তখন আমি বলতেছি অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। যখন কোনো একটা জিনিসকে প্লাস এবং মাইনাস আকারে ডিভাইড করা যায় তখন সেটাকে বলে থাকি আমরা আয়নিক যৌগ। তাহলে বলতে পারি এর ভিতরে কি আছে, আয়নিক আছে, এর ভিতরে কি আছে, এর ভিতরে আছে আয়নিক। কোন একটা জিনিসকে প্লাস এবং মাইনাস আকারে ভাঙা যায়, যেমন আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, এটাকে ভাঙা যায় সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস। সো এটা কিন্তু আলাদাভাবে ভাঙা যাচ্ছে, দ্যাট মিনস এটা আয়নিক হবে। এটা কি হবে, আয়নিক হবে। কিন্তু আমি যদি বলি H2S, CO2, এগুলো কিন্তু সমযোজী যৌগ, তুমি কি এটা কখনো ভাঙতে পারবে বলো তো? এর ভিতরে আর ভ্যান্ডার ওয়ালস বন্ধন আছে। তো যাই হোক, দেখো তুমি কি এটা ভাঙতে পারবে বলো তো? এটা কিন্তু প্লাস মাইনাস আকারে ডিভাইড করতে পারো না, এই জন্য আমরা কিন্তু বলি না এর ভিতরে আয়নিক আছে। এখন যেহেতু আয়নিক আছে, এবার আমরা দেখব এর ভিতরে আসলে কি কি আছে। খেয়াল করো, আমরা যখন বলছি যে NH4+, তখন আসলে এই জিনিসটা আসলে কেমন, এইটা আবার ভাঙা যায় কিভাবে? এটা ভাঙা যায় হচ্ছে NH3 আর হচ্ছে H+, আমরা এটা সবাই জানি, হয়তো আমরা মেবি এটা সবাই জানি যে অ্যামোনিয়াম প্লাসকে ভাঙা যায় এভাবে, যেখানে অ্যামোনিয়ার এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। এই এক জোড়া মুক্ত ইলেকট্রন কি করে জানো? দেখো এখানে H থাকে, এখানে H থাকে, এখানে H থাকে। এই এক জোড়া মুক্ত ইলেকট্রন সে কি করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তোমরা জানো যে মুক্ত ইলেকট্রন থাকলে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই তীর চিহ্ন দিয়ে দেয় H+ এর কাছে। সো আমরা একবারে H+ এরকম না লিখে আমরা ব্র্যাকেট দিয়ে এভাবেও লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ অ্যামোনিয়াম প্লাসটা কিন্তু আমাদের রিয়েল লাইফে এইভাবে আসলে গঠন করে, বুঝতে পারছো বিষয়টা? সো খেয়াল করো, আমাদের এক জোড়া সন্নিবেশ সমযোজী বন্ধন করতেছে
এক জোড়া মানে একটা সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে 3টা, এবং এদের নিজেদের ভিতরে আছে সেটা হচ্ছে আয়নিক। সো আমাদের আয়নিক বন্ধন আছে, আমাদের সমযোজী বন্ধন আছে, এবং আমাদের হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। তার মানে 3 ধরনের বন্ধন বিদ্যমান। খেয়াল করো, কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী বন্ধন। সো আমাদের সমযোজী বন্ধনও বিদ্যমান আছে এর ভিতরে। আবার কোঅর্ডিনেট মানে সন্নিবেশ সমযোজী, সো আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনও বিদ্যমান। সো এর মিনিংগুলো একটু জেনে রাখবা। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এটা মানে সন্নিবেশ সমযোজী বন্ধন। সো ডি নম্বর অল, তার মানে সবগুলো উত্তর হবে। ওকে ফাইন। সো আমরা এখন যদি 10 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 10 নম্বরে বলা হচ্ছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটির আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? নিচের যৌগগুলোর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। আচ্ছা, সো আমি তোমাকে একটা টিপস আমি শিখিয়ে দিব, সেটা তুমি চাইলে ফাদানের নীতির মাধ্যমেও পড়তে পারো, অথবা তুমি অন্য কোনো টেকনিক খাটিয়ে অ্যাপ্লাই করতে পারো। বাট আমি তোমাকে একদম শর্ট একটা টিপস আমি বলে দিব, সেই শর্ট টিপসটা জানলেই চলবে, ঠিক আছে? তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা যদি দেয় তাহলে এই ধরনের জিনিসের ভিতরে দিবে। আসলে খেয়াল করো, যদি কখনো দেখো গ্রুপ 1 হাইলিনাকে রুবি সেচে ফেলছে, ওকে। নেক্সট হচ্ছে বিরিয়ানা মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে? খেয়াল করো, এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল, আর এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। এই প্রত্যেকটা জিনিসের সাথে আমি যখন গ্রুপ 17 এর কথা চিন্তা করছি, সেখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো আছে। এখন একটা জিনিস খেয়াল করবা, আমাদের এই পাশের যত নিচে আসবে আর এই পাশে যত উপরে যাবে, এই দুইটার মধ্যে যদি আমাদের বন্ধন গঠন করে, সেই যৌগটা তত বেশি শক্তিশালী হয়। খেয়াল করে কেমনে? সে আমি বললাম যে ভাই, আমি তোমাকে বললাম যে সোডিয়াম ফ্লোরাইড, আর আমি তোমাকে যদি বলি পটাশিয়াম ফ্লোরাইড, তো কোনটা বেশি শক্তিশালী? খেয়াল করো, আমরা বলবো যে এই উপরে যত যাবে, যত উপরের মৌল আছে, যত নিচের মৌল এর সাথে যত সংযুক্ত গঠন করবে, মানে তোমার হচ্ছে বন্ধন গঠন করবে, সেই মৌলটা তত বেশি শক্তিশালী হয়। খেয়াল করো, আমি যখন ফ্লোরিন ফিক্স রেখেছি, আমি প্রথমে সোডিয়াম নিয়েছি, তারপরে কি পটাশিয়াম নিয়েছি, তারপরে নিচের দিকে আসছি, তার মানে ডেফিনেটলি বলবো হচ্ছে আমাদের পটাশিয়ামটা বেশি শক্তিশালী। এবং আমরা আরেকটা জিনিসও জানি, সেটা হচ্ছে আমরা যখন অ্যানায়নকে স্থির রাখি, ক্যাটায়নের আকার যত ছোট হয়, তড়িৎ যদি বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। আমি আবার বলি, যদি অ্যানায়নকে ফিক্স রাখি তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হয়, আয়নিক বন্ধনে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে সেটাকে আয়নিক আগের মতো থাকতে পারে? বলো। তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হবে, তার মানে যত নিচ থেকে মানে এখান থেকে এখানে যাবে, তত আমাদের আয়নিক বৈশিষ্ট্য কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। আর যত আমি উপরের দিকে যাব, দ্যাট মিনস আকার ছোট হতে থাকবে উপরের দিকে, এমনি থেকে গেলে, নিচ থেকে উপরে গেলে আকার ছোট হতে থাকবে। আর আকার ছোট হলে আয়নিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। এটা হচ্ছে ফাদানের নীতি। ফাদানের 4টা নীতির ভিতরে একটা। ক্যাটায়নের আকার যত ছোট হয়, অ্যানায়নের আকার যত বড় হয়, তারপরে তোমার হচ্ছে একটা আছে পর্যায়ভিত্তিক সম্পর্ক, চার্জের পরিমাণ বেশি হলে, আর একটা আছে ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তো 4টা পয়েন্ট আছে আমাদের। এখন আমরা যদি খেয়াল করি, দেখো ভাই, আমাদের এই ক্ষেত্রে দেখো সোডিয়ামটা কই আছে? খেয়াল করো, সোডিয়ামটা এখানে আছে, ঠিক আছে, আর আয়োডিনটা এখানে আছে। সো যেহেতু আয়োডিন একদম নিচে, আমাদের আয়োডিনটা একদম নিচে, খেয়াল করো, এটা এখানে আছে, একটা বন্ধন গঠন করেছে এইটার সাথে এইটা, আবার পরেরটা কি করছে দেখো, সিজিয়ামের সাথে ফ্লোরিন, সিজিয়ামের সাথে ফ্লোরিন, তার মানে কোনাকুনি সম্পর্ক না। দেখো, এর যত নিচে আসবে তত উপরে যাবে, তত বেশি শক্তিশালী হবে। আবার দেখো অ্যালুমিনিয়াম তো ভাই তড়িৎ ধনাত্মকতা এদের থেকে কম, রাইট? সো দেখো, খেয়াল করো, আমি যদি একটু খেয়াল করি যে অ্যালুমিনিয়াম কিন্তু পরে আসছে, এরপরে, তার মানে এটা তো এমনিতেই কাউন্টের বাইরে, মানে এইগুলোর সাথে গ্রুপ 17 সব থেকে বেশি কি হয়? শক্তিশালী হয়। সো এরপরে তো এটা তো গ্রুপ 13 মৌল, তাহলে তো অনেক কমে গেল, অ্যালুমিনিয়াম অনেক কমে গেল না? কারণ এই দুইটা সবচেয়ে শক্তিশালী, এরপরে যদি আসে সেগুলো কাউন্টের বাইরে। সো অ্যালুমিনিয়াম কাউন্টের ভিতরে আসবে না। আমরা দেখবো যে সোডিয়াম কিংবা সিজিয়াম কোনটা হবে, কারণ গ্রুপ 1 এবং 2 এবং সব থেকে বেশি হয়। আর এর সিলিকন তো আরও পরে রয়েছে। সো এটা তো কাউন্টের বাইরে, অ্যালুমিনিয়াম আর সিলিকন বাইরে। কেননা আমাদের ধাতব সব থেকে শক্তিশালী, মানে আয়নিক বন্ধন গঠনের জন্য ধাতব ধর্ম বেশি হতে হয়। সো ধাতব ধর্ম গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল বেশি। সো গ্রুপ 3 এবং 4 ওগুলো আমরা পরে হিসাব করবো, মানে 13, 14, ঠিক আছে?
সো আমরা এখন দেখতে পাচ্ছি এইটার সাথে এইটা আছে আর এইটার সাথে এইটা, সো আমরা বলবো অবশ্যই কি সিজিয়াম ফ্লোরাইড। নেক্সট কোশ্চেন, নিচের যৌগগুলোর মধ্যে কোনটিতে সমযোজী বন্ধন নাই? সমযোজী বন্ধন নাই। ওকে, সমযোজী বন্ধন নাই, আমাদের এখানে বের করতে হবে সমযোজী বন্ধন নাই। দেখো এই সেলের ভিতরে সমযোজী বন্ধন থাকে, ধাতু আর অধাতু যদি হয় তাহলে সেটা আয়নিক বন্ধন, আর অধাতু অধাতু মিলে কি হয়? অধাতু অধাতু মিলে কি হয়? সমযোজী বন্ধন। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড, CCl4, পানি সবগুলো সমযোজী, কিন্তু সিজিয়াম ফ্লোরাইড, সিজিয়াম আমি বলছিলাম আম উচ্চারিত হলে হয় ধাতু, আম উচ্চারিত হলে হয় কি ধাতু, তাহলে সিজিয়াম ফ্লোরাইড কি? এটা হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে? তাহলে আমাদের ডি নম্বর অ্যান্সার হবে। এবার বলা হচ্ছে কোন যৌগটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ? আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ, এই যে 10 নম্বর কোশ্চেনের মতো না, তোমার কাজ থাকলে এটা উত্তর বের করা, ঠিক আছে? ওকে, সো আমাদের 15টার মতো কোশ্চেন আসছে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, ক্লান্ত হয়ে গেলাম ক্লাস নিতে নিতে। ওকে দেখো, নিচের কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক? সম ইলেকট্রনিক মানে কি? যার ইলেকট্রনগুলো সমান, পরস্পর সমান। তাহলে এখানে খেয়াল করো, ম্যাগনেসিয়ামের 10, ক্যালসিয়ামের কিন্তু 2+, তার মানে ক্যালসিয়াম হচ্ছে 18 হবে। স্ট্রনশিয়াম তার মানে মিলতেছে না, আইসো ইলেকট্রনিক, এরা সম ইলেকট্রনিক মানে কি আইসো ইলেকট্রনিক। এরপরে ফ্লোরিন, দেখো ফ্লোরিনের হচ্ছে কত? ফ্লোরিনের 10, ক্লোরিন হচ্ছে না, ফ্লোরিন ক্লোরিন পরস্পর হচ্ছে না। নাইট্রোজেনের কথা যদি বলি 3- মানে কি 10, অক্সিজেন 2- মানে 10, ফ্লোরিন 10, এটা হয়ে গেছে, এটাও হচ্ছে না। দেখো তুমি পারবে এটা এখন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আয়নিক যৌগ সম্পর্কে নিচের কোন কথাটি সত্য নয়? বৈশিষ্ট্যগুলো ভাই একটু পড়বা কাইন্ডলি, ঠিক আছে? এটা আমি আর দেখাচ্ছি না। নিচের বলা হচ্ছে নিচের কোনটি সমযোজী নয়? সমযোজী নয় কোনটা? দেখো তো ভাই, ম্যাঙ্গানিজ কি ধাতু না? ধাতু অধাতু হয়েছে না, এটা তো আয়নিক, রাইট? সো মোটামুটিভাবে আমরা টাইপ 7 পর্যন্ত করলাম, অ্যান্ড এখনও মনে হয় 5টা কি 6টার মতো টাইপ আছে, যেটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো এই চ্যাপ্টারটাকে আমি 2টা ভাগে ভাগ করছি, কারণ অধ্যায়টা বেশ বড়, বেশ বড় মানে বেশ বড়। সো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি, আমরা সামনে হচ্ছে এই ক্লাসের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।